আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা ম্যানেজমেন্ট প্রথম পত্র টপ 100 এমসিকিউ করব। সো আপনারা আমাকে কিছু জানাবেন যে এভরিথিং ওকে, যে আমাকে দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। অ্যান্ড আপনি কাইন্ডলি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, কারণ আমরা আজকের ক্লাসটা ঠিক মার্কেটিং টপ 100 এমসিকিউতে যেমনটা কমন এসেছিল আমাদের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার টপ 100 এমসিকিউ থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক কমন আসবে। আর আপনারা কোশ্চেন দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড পিডিএফটা আমি প্রতিবারের মতোই নিজের হাতে সুদক্ষভাবে তৈরি করার চেষ্টা করি। ওয়ালাইকুম আসসালাম মাহির আহমেদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বৃষ্টি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, আপনারা সবাই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেন, কেননা আজকের এই ক্লাসটা আসলে এখানে যে হচ্ছে এটা না অনেকেই জানে না। অ্যান্ড আমি আপনাদের স্নেহা আপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে। সো চলেন আমরা আজকে শুরু করে দিব। আদাব আদাব, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইজ এভরিথিং ওকে? আপু আয়শা পড়ছি, ওয়ালাইকুম আসসালাম আলিফ। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। অ্যান্ড আপনার টাইমলাইনে শেয়ারটা কি ডান? কারণ আপনার টাইমলাইনে শেয়ার করলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। অ্যান্ড ক্লাসের পিডিএফটা, ট্রাস্ট মি, আপনারা সবাই জানেন যে ক্লাসের পিডিএফটা কত বেশি গুরুত্বপূর্ণ। সো আমার কাছে পিডিএফ আছে, সেটা হচ্ছে মার্ক করা ছাড়া। হ্যাঁ, এই যে দেখবেন কোশ্চেন যেটা অ্যান্সার করা নাই, বাট অ্যান্সার করা পিডিএফটা আপনি এক্সামের আগে 30 মিনিট সময় দিয়ে জাস্ট পড়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ সেখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন আসতেছে। ওয়ালাইকুম আসসালাম আরজু। বাবু দাস কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইয়েস, আপনাদের মার্কেটিং এক্সাম আশা করি খুব চমৎকার হয়েছে। আপনারা বলেছেন, আপনারা জানিয়েছেন যে আপনাদের সর্বোচ্চ সংখ্যক কমন এসেছে। আজকে 26 তারিখ, আজকে আমরা করতে চলেছি ম্যানেজমেন্টের ফার্স্ট পেপারের টপ 100। আর আমি আপনাদের কিছু সাজেশনও দিয়েছিলাম টপ 100 এমসিকিউ, ঠিক আছে? দেখেন, আমি আমার স্টুডেন্টদেরকে বারবার বলি যে আপনারা একটু স্ট্র্যাটেজি মেনটেন করবেন। দেখবেন একটু যদি কৌশলীভাবে পরীক্ষাগুলো আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের এক্সামগুলো অনেক অনেক বেটার হয়। এসি কাজ করে না? ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উৎপাদনের মতো কমন চাই ইনশাল্লাহ। আর 28 তারিখে আমি ক্লাস নিব ঠিক সন্ধ্যা 6টায়। কি ক্লাস নিব? সেকেন্ড পেপারের টপ 100 এমসিকিউ। সেকেন্ড পেপারের টপ 100 এমসিকিউ। এই যে এমসিকিউগুলো আমি আপনাদেরকে জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি, এটা দেখবেন পুরোটা পুরোটা বই আপনাদের রিভিশন হয়ে যাচ্ছে। অ্যান্ড ডিসকাশনটা আজকে খুব বেশি লেন্দি করবো না, 1 আওয়ার আর 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। আমাদের আজকে সিকিউ ক্লাস, আপনাদের আমাদের আজকে এমসিকিউ ক্লাস। আপনাদের সিকিউ ক্লাস তো নিয়েছে, সিকিউ ক্লাস তো নেওয়া শেষ। আপনারা আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ইউটিউব চ্যানেলে সিকিউ ক্লাসটা পেয়ে যাবেন, অথবা আমাদের সিকিউ ক্লাস কিন্তু নেওয়া হয়েছে। আমি শুধু ম্যানেজমেন্টের এমসিকিউ ক্লাসগুলো নিচ্ছি। সো তার আগে আপনাদেরকে একটু বলে দিতে চাই, আমাদের মিশন এফবিএস 1.0 এটা কিন্তু এখনও পর্যন্ত 2600 টাকায় এনরোল করা যাচ্ছে। এই যে আপনাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এটা দেখবেন কাটা আসছে, তখন কিন্তু এটা কেটে এটা এনাবেল হয়ে যাবে। এইচএসসি পরীক্ষার মধ্যে যদি কেউ ভর্তি হয়, তাহলে মাত্র 2600 টাকায় ভর্তি হতে পারবে। কি এই কোর্সে কি এমন আছে? এই কোর্সের পুরো টিচার প্যানেল যারা আপনাদেরকে পড়াবে, তারা সবাই ঢাবিয়ান টিচার প্যানেল, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে অথবা করেছে, শেষ হয়ে গেছে পড়াশোনা। আর এই কোর্সে ভর্তি হইলেই আপনার বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সহ যে কোনো ইউনিভার্সিটির এফবিএসে আপনি যখন পরীক্ষা দিবেন, সেটার জন্য আপনি একটা কোশ্চেন ব্যাংক পেয়ে যাবেন, মডেল টেস্ট বই পেয়ে যাবেন, ওএমআর বই। নিজে নিজে প্র্যাকটিস করতে হবে তো। তারপরে এই যে লাইভ ক্লাস তো আপনাদের আমি করাই, আমরা সবাই করাই। তারপরে ডিউ স্ট্যান্ডার্ড উইকলি টেস্ট হবে, জুম গাইডলাইন সেশন 1-to-1, কার কী সমস্যা হচ্ছে না হচ্ছে, ডাউট সলভ, ডিসকাশন গ্রুপে আপনারা কোশ্চেন দিলে টিচাররা ইনফ্যাক্ট আপনাদেরকে অনেক সময় রিপ্লাই করবে। সো এনারা সবাই খুবই কিংবদন্তি টিচার। এর মধ্যে আমাকে দেখতে পাচ্ছেন, খুবই ছোটোখাটো মানুষ, তারপরেও আমি এখানে আছি, আপনাদের পড়াবো। এই কোর্সে আমি পড়াবো ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং। সো
চলেন আমরা শুরু করে দেই। ইয়েস, এই যে এনরোল নাও। প্রথম কোশ্চেন, এই কোশ্চেনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই কোশ্চেনগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা নিজেরা ট্রাই করবেন অ্যান্ড আমি ব্যাখ্যা করব। চমৎকার একটা ক্লাস হতে চলেছে ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যান্ড 100টার কোশ্চেনের মধ্যে আপনি যদি এই 100টার মধ্যে 70 থেকে 80 পর্যন্ত এমসিকিউ আপনি পারেন, তার মানে ম্যানেজমেন্টটা আপনার দখলে আছে। সো দেখতে হচ্ছে কোশ্চেনগুলোর মধ্যে কয়টা আপনি পারেন, রাইট? এই জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। অ্যান্ড ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য আপনার টাইম লাইনে অথবা যে কোনো ফ্রেন্ডকে মেনশন করে দিয়ে বা আপনি যে কোনো জায়গায় শেয়ার করে দিয়ে আপনি কিন্তু পিডিএফটা নিয়ে নিতে পারবেন। আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবেন, আমাদের সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর উনি আপনাদেরকে পিডিএফটা প্রোভাইড করবে। অথবা আপনি যদি লাইভটা শেয়ার করেন, আমাদের অ্যালগোরিদমে এভাবেই সেট করা থাকে যে আমার ক্লাসের 10 মিনিট পরে আপনি কিন্তু ক্লাসের ক্যাপশনে পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবেন। সো চলেন, লেটস বিগিন, লেটস স্টার্ট। দেখি কে কে অ্যান্সার করতেছে। আকিবা, সেতু, আরজু, ইয়েস, সবাই পারে। তো আমি প্রথমে স্টার্টিংটা খুবই সহজ দিয়ে করছি। এই আপনাদের 10টা এমসিকিউ পরে একটা শর্ট সাজেশন দিয়ে দিব, শর্ট সাজেশন। হ্যাঁ, আমার কিন্তু একটা ভিডিও আছে, দেখবেন। ইউটিউবে যাবেন, ইউটিউবে যে আপনারা কাজ করবেন, আমার নামটা লিখবেন হাফিজা খাতুন স্নেহা, লেখার পরে যে ভিডিওগুলো আছে এগুলো দেখে নেবেন, আপনাদের অনেক কাজে লাগবে, ট্রাস্ট মি। এখানে আপনি একটা সৃজনশীল একটা সিকিউ কীভাবে লিখতে হয়, যদিও সব টিচাররা আপনাকে বলবে সিকিউ এত পেজ লিখো, সিকিউ এইভাবে লেখো, কিন্তু সিকিউ লেখার মূল যে হ্যাক্সটা সেটা কিন্তু আমি আপনাদের ইউটিউবে দিয়ে রাখছি। এছাড়াও 100% কমন সাজেশন কিন্তু আমি দিয়ে রাখছি ইউটিউব চালানোর। তো ইউটিউবে যে আমার নামটা লিখবেন হাফিজা খাতুন স্নেহা, তারপর যে ভিডিওগুলো পান সেগুলো দেখে নেবেন। ওকে, অথবা 100% কমন সাজেশন ফর ম্যানেজমেন্ট, কমন সাজেশন ফর ম্যানেজমেন্ট। এই এমনও জানেন, আমার মনে আছে আমার অনেক স্টুডেন্ট না 5-6-এর বেশি পাইতো না 10-এর মধ্যে, কিন্তু আমি যে স্ট্র্যাটেজি শেখাই দিছি ওই স্ট্র্যাটেজি ফলো করে ওরা 8-9 পর্যন্ত পায়। বাংলা তো ফুল মার্ক তো পাওয়া পসিবল না ফর ম্যানেজমেন্ট। সো এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, আমাদের পেজে আছে, কিন্তু পেজে অনেক মানে পোস্ট থাকে, তো অনেক টিচারদের তো অনেক হয়ে যায়। ইউটিউবে খুব সহজে পাবেন আপনারা। সো চলেন, এটার অ্যান্সার আপনারা সবাই করেছেন, আমি দেখেছি আপনাদের কমেন্ট। দিয়ে দেন আপু। হ্যাঁ, দিয়ে দিলাম, নেন। আমি কোনো কিপটামি করি না আপনাদের সাথে, আমি সব কিছু আপনাদেরকে বলে দিই, ঠিক আছে? আপনারা যেন খুব ভালো করতে পারেন। আমি যে পেইড কোর্সের যাদের জন্য সবার জন্য একসাথে আয়োজন, এটা কিন্তু শুধুমাত্র আমার পার্সোনাল মানে স্টুডেন্টদের জন্য না, যারা পেইড কোর্সে ছিল সবার জন্য উন্মুক্ত। তাহলে শেয়ার কেন করবেন না? তাহলে নিচের কোনটি ব্যবসায়ের সঠিক সমীকরণ? আমরা জানি ব্যবসায়ের সঠিক সমীকরণ হচ্ছে এই যে বি ইকুয়াল টু সমিশন আই প্লাস সমিশন টি প্লাস সমিশন এটি। আই দিয়ে কি হয়? ব্যবসায়িক সমস্যা হচ্ছে শিল্প, বাণিজ্য আর প্রত্যক্ষ সেবা। শিল্প হচ্ছে ইন্ডাস্ট্রি, টি ফর ট্রেড মানে বাণিজ্য, আর এটি অক্সিলারিজ অর অ্যাডিশনাল ট্রেড, তার মানে কি শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এখানে দেখেন সিরিয়াল মেনটেন করে নাই, হবে না, সিরিয়াল আমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? আমার এটা আগে চলে আসছে, এটা হবে না। আমার আগে শিল্প দিতে হবে, আগে ইন্ডাস্ট্রি, তারপরে বাণিজ্য, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এখন আপনারা বলতে পারেন কেন সিরিয়াল মেনটেন না করলে তো হয় না, এইসব যেটা আপনার বইতে যেভাবে আছে এইভাবেই হবে। সো ব্যবসায়ের সঠিক সমীকরণ হচ্ছে শিল্প, বাণিজ্য আর প্রত্যক্ষ সেবার সমষ্টি। এটা আপনাদের সিকিউতে আসতে পারে। ও সরি, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন দেখে ফেলছেন। 20 মিনিটে লিখতে পারি না আপু, ঘড়িটা নিয়ে যাবেন, একটা অ্যানালগ ঘড়ি নিয়ে যাবেন, ঠিক আছে? ডিজিটাল ঘড়ি নিয়ে যেতে দেয় আপনাদের, যদি নিয়ে যেতে দেয় অনেক বেটার, একটা ঘড়ি নিয়ে যাবেন। আপনারা না প্র্যাকটিস করেন না, আপনারা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো হবে না। এই যে 20 মিনিটে বলতেছেন আপু 20 মিনিটে লিখতে পারি না, তো 20 মিনিটে যে লিখতে পারেন না, এটার জন্য তো আপনাকে 20 মিনিটে আপনার লেখাটা প্র্যাকটিস করতে হবে। আপনি এখন বসেন, আমার ক্লাসটা শেষ করে 20 মিনিট সময় নিয়ে একটা সিকিউ লিখতে বসবেন। আপনার জাস্ট হচ্ছে দেখবেন 20 মিনিট শেষ, আপনি 3টা কোশ্চেন লিখবেন, ঠিক আছে? 3টা কোশ্চেন আপনি 20 মিনিট করে টোটাল 60 মিনিটের মধ্যে শেষ করবেন, ঠিক আছে? 3টা কোশ্চেন
20 মিনিট করে টাইম নেবেন, ঠিক আছে? 3টা কোশ্চেন 20 মিনিট করে টাইম নেবেন। তো এই 1 ঘন্টা আপনি দেখবেন 20 মিনিট হয়ে যাবে, আপনি ওই কোশ্চেনটা আর লিখবেন না। এটা রুলস, এটাই ফলো করতে হবে। আপনার 7টা কোশ্চেন লিখতে হবে, 20 মিনিট হয়ে যাবে ওই কোশ্চেনটা এনি হাও। আপনি যে শেষে গিয়ে এইভাবে লিখেন, ওইভাবে লেখার দরকার নেই। আপনি একদম শুরু থেকেই ওইরকম স্পিডেই লিখবেন। হাতের লেখা বোঝা গেলে হবে, শুধুমাত্র হাতের লেখা যদি আপনি বুঝতে পারেন, টিচার বুঝতে পারে, আপনার লেখাগুলো ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকে, তাইলেই হবে। এত সুন্দর করে ডিজাইন করে লেখার কোনো দরকার নাই। 2-এর আনসার করেন। সর্বজন গ্রাহ্য হিসেবে অর্থের আবির্ভাব ঘটেছিল কোন যুগে? আমাদের কিন্তু ব্যবসায় 3টা যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগকে বলা হয় কি? আত্মনির্ভরশীলতার যুগ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রাচীন যুগকে কি বলা হয়? প্রাচীন যুগকে, এখন আপনারা বলবেন এই স্লাইড থেকে প্রশ্ন আসে না আপু, কি স্লাইড দিছে? এই দেখেন, আমি যেগুলো বলবো মুখে সব তো স্লাইডে রাখা যাবে না, স্লাইড তো 100টা, টপ 100 রাখছি। কিন্তু যখন আমি সিকিউটা আলোচনা করব, ওই একটা এমসিকিউ আলোচনা করব, ওর আনুষঙ্গিক অনেক বিষয় উঠে আসে, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। প্রাচীন যুগকে কি বলা হয়? আত্মনির্ভরশীলতার যুগ। এই আমি কমেন্ট দেখবো, ওয়েট। আত্মনির্ভরশীলতার যুগ। এই যুগে, এই আত্মনির্ভরশীলতার যুগে কি কি হয়েছিল? প্রাচীন যুগে হয়েছিল বেসিক্যালি, ওই যুগে মানুষ খুবই আত্মনির্ভরশীল ছিল, নিজের কাজ নিজেই করতো, পশু শিকার করতো, মৎস্য চাষ করতো, মানে নিজেই যা করতো নিজেরটা নিজে হয়ে যাইতো, ফলমূল আহরণ করতো, নিজের জীবিকা নিজেই নির্বাহ করতো। মধ্যযুগে মধ্যযুগে হচ্ছে বিভিন্ন বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য, তারপরে কাগজি মুদ্রা, তারপরে ব্যবসায়ী সংগঠনের উদ্ভব, এগুলো মধ্যযুগে হয়েছে। তো দেখেন, অর্থের আবির্ভাবও কিন্তু হয়েছিল আমাদের মধ্যযুগে। আর আধুনিক যুগে, এই যুগ বলে কোনো যুগ নেই, হ্যাঁ, এটা একটা অপশান লাগে বলে এটা দিচ্ছে, ঠিক আছে? তো আধুনিক যুগ কাকে বলে? আধুনিক যুগে কি কি হয়েছিল? আধুনিক যুগে এই যে এটিএম কার্ড, তারপরে আপনাদের কি বলে, আপনাদের আধুনিক যুগে যেসব প্রযুক্তি, টেকনিক্যাল জিনিসপত্র, এই যে অনলাইনে ক্লাস করতেছেন, তারপর শিল্প বিপ্লব, সব কিন্তু আধুনিক যুগে। শিল্প বিপ্লব কত সালে হয়েছিল, কত দশকে হয়েছিল, আমরা একটু পরে জানবো। 3, শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? দেখেন, ব্যবসায়, টোটাল ব্যবসায়টা কিন্তু, ব্যবসায় সর্বমোট 7 ধরনের উপযোগ সৃষ্টি করে। এর মধ্যে শিল্প, ব্যবসায় টোটাল 7টা উপযোগ সৃষ্টি করে, এর মধ্যে শিল্প একটা উপযোগ সৃষ্টি করে, সেটা কি? রূপগত। আর আমাদের বাণিজ্য সৃষ্টি করে বাকি 6টা, মনে থাকবে। শিল্প তো রূপগত পরিবর্তন করে মানুষের ব্যবহার অনুপযোগী জিনিসগুলোকে ব্যবহার উপযোগী করে। আমি টেবিলের উদাহরণ দিয়েছিলাম যে কাঠ থেকে টেবিল কিভাবে তৈরি হয়েছে। তারপরে বাণিজ্য যে ধরেন গুদামজাতকরণ, তারপরে হচ্ছে পরিবহন, জ্ঞানগত বাধা দূর করে, এই যে ব্যাপারগুলো আছে সেইগুলো হইতেছে বাণিজ্যর উপযোগ। এখন শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? শিল্প হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে। কে পারছে? ইয়েস, অনেকেই পারছে। আপনারা তো অনেক ভালো, নাইস, আপনারা অনেক ভালো অ্যান্সার করতে পারেন। মাছ চাষ কোন শিল্পের অন্তর্গত? মাছ চাষ কোন শিল্পের অন্তর্গত? এই যে শিল্প আছে না, প্রজনন শিল্প, নির্মাণ শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন শিল্প, সেগুলোর মধ্যে কোনটা বলেন? সেবা পরিবেশক শিল্প কোনটা? এই যে মাছ চাষ কোন শিল্প? মাছ চাষ করা হয়, তার মানে কি এটা কি করা হচ্ছে? দেখেন, যেই শিল্পে আমার একটা পুনরায় জীবন দান একটা ভাইব আছে, হ্যাঁ, পুনরায় জীবন দান করা হবে, বা পুনরায় ব্যবহার উপযোগী, সেটাকে বলা হয় প্রজনন শিল্প। তাহলে মাছ চাষ কোন শিল্প? প্রজনন শিল্প। মাছ চাষ কোন শিল্পের অন্তর্গত? প্রজনন শিল্প। কারণ মাছ চাষের মাধ্যমে কি করা হয়? মাছের পোনাগুলো সেল করা হয়। সো এটা কি? একটা হ্যাচারি। সো নার্সারি, হ্যাচারি, এগুলো প্রজনন শিল্পের অন্তর্গত, রাইট? পরের কোশ্চেন, প্রাকৃতিক গ্যাস আহরণ কোন শিল্পের অন্তর্গত? প্রাকৃতিক গ্যাস আহরণ কোন শিল্পের অন্তর্গত? আলিফ, তাজলিমা, সুমি, আরজু, সাব্বির। এটা কে কমেন্ট করছে? আমি আজকেও রিপ্লাই দিলে আজকেও আমি আবার ভাইরাল হয়ে যাবো। আমি কোনো কমেন্টের রিপ্লাই দিব না, আমি কমেন্টের রিপ্লাই দিলেই ভাইরাল হয়ে যায়। দেখেন, আমার ভাইরাল হইতে কিছু করা লাগে না, আমি কমেন্টের রিপ্লাই দিলে ভাইরাল হয়ে যায়। কি অদ্ভুত না? ওয়ালাইকুম আসসালাম রোজিনা। আচ্ছা,
প্রাকৃতিক গ্যাস আহরণ কোন শিল্পের অন্তর্গত? প্রাকৃতিক গ্যাস আমি আহরণ করব, কোনো কিছু আহরণ করা, কোনো জায়গা থেকে কোনো কিছু উত্তোলন করা, এই সব কিছু হচ্ছে উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। তো প্রাকৃতিক গ্যাস যখন আহরণ করতেছি মানে উত্তোলন করতেছি, এটা নিষ্কাশন শিল্প বা এর আরেকটা নাম আছে উত্তোলন শিল্প। ঠিক আছে, নিষ্কাশন শিল্পের আরেকটা নাম কি? উত্তোলন শিল্প। ওকে, ক্লাসটা পরে ইউটিউবে পাবো কাইন্ডলি। হ্যাঁ জি, ক্লাসটা আপনি ইউটিউবে পাবেন, বাট ইটস আপনি আমার সাথে লাইভে ক্লাস করতে পারতেছেন, ইট মিনস একটা 1-2 ওয়ে ইন্টারাকশন হচ্ছে, কারণ আমি কমেন্ট দেখি স্যার। ওকে, প্রাকৃতিক গ্যাস আহরণ কোন শিল্পের অন্তর্গত বুঝতে পেরেছেন? এটা হইতে পারে আপনার খনিজ কোনো কিছু তুলতেছে বা কোনো কিছু যখন ভূগর্ভ থেকে উত্তোলন করা বোঝাচ্ছে, ভূগর্ভ থেকে তোলা বোঝাচ্ছে বা উত্তোলন করা বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। ক্লিয়ার নাকি জানান? ওকে, নেক্সট কোশ্চেনের অ্যান্সার করেন ফার্স্ট। ম্যাম এটা কোন সাবজেক্টের ক্লাস? এটা হচ্ছে ম্যানেজমেন্ট, ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র টপ 100 এমসিকিউ ক্লাস। আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন, আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে দেন যাতে করে আপনার ফ্রেন্ডরাও করতে পারে। এটা শিওর যে আপনি হইতেছে কমার্সের না, কমার্সের স্টুডেন্ট হইলে আপনি এটা জিজ্ঞেস করতেন না। সো আপনি যেহেতু আর্টস অথবা সায়েন্সের স্টুডেন্ট, তাহলে মানে আপনার শেয়ার করে দিলে আপনার কমার্সের যারা আছে তারা কিন্তু ক্লাস করতে চলে আসতে পারবে, কারণ আপনি কমার্সের হইলে এটা কখনো জিজ্ঞেস করতেন না যে এটা কোন সাবজেক্টের ক্লাস। আমি যেমন আবার জিজ্ঞাসা করতেছে আমি সিঙ্গেল কিনা। কেন আমি সিঙ্গেল কিনা এটা বলবো কেন? অপরিশোধিত খনিজ তেল থেকে পেট্রোল উৎপাদনকে কোন শিল্প বলে? অশোধিত খনিজ তেল থেকে পেট্রোল উৎপাদনকে, ভালো করে দেখেন, আমি একটা জিনিস থেকে, একটা খনিজ তেল থেকে আমি যখন পেট্রোল উৎপাদন করতেছি, এই অপরিশোধিত খনিজ তেল থেকে পেট্রোল, তারপরে আরও যা যা কিছু আছে, ধরেন শুধু পেট্রোল না, কেরোসিন, ডিজেল, অকটেন, এই সব কিছু যখন মানে একটা জিনিস থেকে যখন আর একটা জিনিস বিশ্লেষণ করে বানানো হয়, বলে দিছে অ্যান্সার। এটার অ্যান্সার কি হবে? একটা কিছু থেকে মানে কোনো একটা ধরেন কয়লা থেকে আমি কোনো কিছু ওটা ভেঙে চুড়ে ওটা থেকে বিশ্লেষণ করে কোনো কিছু বানাচ্ছি, তো সেটা অবশ্যই বিশ্লেষণমূলক শিল্প। এই জায়গাটা না দেখে যাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে আপনাদের যে দ্বিতীয় পর্যায়ে শিল্পের মধ্যে যে প্রকারভেদগুলো আছে, উৎপাদন বা প্রস্তুত শিল্প, তারপরে সংযোজন শিল্প, বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, তারপর হইতেছে প্রক্রিয়াকরণ শিল্প, সমন্বিত শিল্প, নির্মাণ শিল্প, এগুলো না খুব সুন্দর করে দেখে যাবেন। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ মাস্ট আসবে। পানি সরবরাহ করা কোন শিল্পের অন্তর্গত? আচ্ছা, পানি সরবরাহ করলে কি হয়? পানি যে এক জায়গায় যে কোনো একটা তো হইবে, হ্যাঁ হবে। এই অ্যান্সার করেন 7 নাম্বার। ম্যাম অ্যান্সার অনেক আগে হয়ে যাচ্ছে। জি, বাট একটু ডিসকাশন করছি তো ম্যাম। দেখেন, পানি সরবরাহ কোন শিল্পের অন্তর্গত? পানি সরবরাহ করলে কি হয়? ইয়েস নাইস, এটা হইতেছে সেবা পরিবেশক শিল্প। কেন সেবা পরিবেশক শিল্প? যে বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলোর মাধ্যমে যদি আপনার নিজের জীবনযাত্রার উন্নয়ন হয়, জীবনযাত্রার সুবিধা হয়, সেটা হইতেছে সেবা পরিবেশক শিল্প। ওকে, পরে কোশ্চেন, সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত? সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত? আপনাদের একটা উদাহরণ দেই, তেল চর্বি মিলে ক্ষার তৈরি হয়, সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন মিলে কি তৈরি হয়? লবণ তৈরি হয়। এই যে কোনো কিছুর এই যে সাবান তৈরি ঠিক এরকম, মানে কোনো কিছু দিয়ে আপনার এরকম ক্ষারযুক্ত সাবান কিন্তু তেল চর্বি এইভাবে অনেক কিছুর সংযোজনে তৈরি করা হয়। অনেক কিছুর সংযোজন বললেও এটা কিন্তু সংযোজন শিল্প না, কারণ সংযোজন শিল্প হইতেছে
ভিন্ন ভিন্ন, আমি যদি ভিন্ন ভিন্ন ধরেন এই যে আপনি গাড়ি, তারপরে হইতেছে মোবাইল ফোন, তারপর যেগুলো সাইকেল, একটা একটা অন্য অন্য শিল্পে উৎপাদিত পণ্য এক জায়গায় নিয়ে এসে যখন জোড়াতালি লাগানো হয়, হ্যাঁ, সেটা হইতেছে সংযোজন শিল্প। কিন্তু এই যে সাবান তৈরি, যে ছোট ছোট বিভিন্ন তরল পদার্থ সংযুক্ত হয়ে যেটা হয়, সেটা রাইট। কে কে অ্যান্সার করেছে? ইয়েস ইয়েস, তানভীর ঠিক অ্যান্সার করেছে, কানিস ফাতেমা ঠিক অ্যান্সার করেছে, হাবিবা ঠিক অ্যান্সার করেছে, অনেকেই ঠিক অ্যান্সার করেছে। সেটা হইতেছে যৌগিক শিল্প। আচ্ছা, আপনারা কেমন বলেন, যৌগিক শিল্পের আরেকটা নাম আছে, সেইটা কি? যৌগিক শিল্পের আরেকটা নাম হচ্ছে সংশ্লেষণ শিল্প। এই যে একটা একটা নাম আছে, এটা মনে রাখবেন। সংযোজন শিল্পের মতো কিন্তু শোনাচ্ছে, কিন্তু এটা সংযোজন শিল্প না, সংশ্লেষণ শিল্প বা যৌগিক শিল্প। এই যে আরেকটা নাম, সেটা মনে রাখবেন, যেটাই আপনার যৌগিক শিল্প সেটাই সংশ্লেষণ শিল্প। আমি কত কনফিডেন্সের সাথে অ্যান্সার, হ্যাঁ জি, নুসরাত জাহান, আপনারটা আমি পড়েছি। হ্যাঁ, ওকে, ও হ্যাঁ, ঠিক আছে হয়েছে। তারপরে খনি থেকে কয়লা উত্তোলন কোন ধরনের শিল্প? খনি থেকে কয়লা উত্তোলন করতেছি, বলেন। এটা আপনারা পারবেন, এটা আপনারা জানেন, বলে দেন না, এটা খনি থেকে কয়লা উত্তোলন কোন ধরনের শিল্প? ইয়াস, হ্যাঁ, মেহেদি পারছে, তারপরে মেহিজাবিন পারছে, মাহাদি পারছে। ছেলেদের কমেন্টও পড়ি স্যার। খনি থেকে যখন আমি কয়লা উত্তোলন করছি, আমি বলছি না, কোনো একটা জায়গা থেকে, ভূগর্ভ হোক, যে কোনো জায়গা থেকে কোনো কিছু যখন উত্তোলন করা বোঝাবে, তখন সেটা উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। নেক্সট দেখি আপনারা কে কয়টা পারেন। অ্যান্ড এই এমসিকিউগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই এমসিকিউগুলো অনেক গুরুত্বপূর্ণ। পরের 10 নম্বর, ফ্লাইওভার। এই যে ঢাকা শহরে যে সুন্দর সুন্দর ফ্লাইওভার আপনাদের জন্য বানানো হয়েছে, এই ফ্লাইওভার কোন ধরনের শিল্প? বলেন, ফ্লাইওভার কোন ধরনের শিল্প? ফ্লাইওভার কোন ধরনের শিল্প? ফ্লাইওভার কোনো কিছুর যখন কনস্ট্রাকশন বোঝায় বা নির্মাণ, কোনো কিছু ব্রিজ, রাস্তা, এগুলো বোঝায়, তখন সেটা নির্মাণ শিল্পের অন্তর্গত। পারফেক্ট, আপনারা সবই পারেন। 11 নম্বর কোশ্চেনের আনসার করেন। পণ্য বা সেবা বন্টন সংক্রান্ত পণ্য বা সেবা বন্টন সংক্রান্ত কাজ কিসের মাধ্যমে করা হয়? বন্টন সংক্রান্ত কাজ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। বন্টন সংক্রান্ত কাজ কিসের মাধ্যমে করা হয়? দেখি অ্যান্সার করেন। বন্টন সংক্রান্ত, আমার পণ্য উৎপাদন করা বলে না, বন্টন বললেই বাণিজ্যকে বলা হয় বন্টন শাখা। কাকে বলা হয়? 11 নম্বর অ্যান্সার করেন। 11 নম্বর আছে, 10 নম্বর না। পণ্য বা সেবা বন্টন সংক্রান্ত কাজ কিসের মাধ্যমে করা হয়? অবশ্যই বাণিজ্যের মাধ্যমে করা হয়। পরের কোশ্চেন দেখি কে কয়টা পারেন আজকে। অ্যান্ড আমি আবারও বলে দিই, পিডিএফটা পাওয়ার জন্য কাইন্ডলি আমাকে ইনবক্স করবেন না, পিডিএফ না আমার কাছে থাকে না, পিডিএফটা আপনারা আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে ইনবক্স করলে পেয়ে যাবেন, আপনাকে দিয়ে দেবে। ট্রেড কোন ধরনের বাধা দূর করে? ট্রেড মানে কি? ট্রেড বলতে এখানে বাণিজ্য বোঝেছে। ট্রেড বলতে আসলে বাণিজ্য বোঝায়, আবার ট্রেড বলতে ক্রয় বিক্রয় দুইটাই বোঝায়, ঠিক আছে? কোন ধরনের বাধা দূর করে? ট্রেড কোন ধরনের বাধা দূর করবে? ইয়েস, রোজিনা প্রথমে অ্যান্সার করেছে। 12 অ্যান্সার করতেছে মাহাদি, হিজাবি কুইন, নাইস। তো ট্রেড কোন ধরনের বাধা দূর করবে? ট্রেড ব্যক্তিগত বাধা দূর করে, মানে ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের সত্যগত বা ব্যক্তিগত বাধা দূরীভূত হয়।
বৈদেশিক বাণিজ্য কয় ধরনের? আচ্ছা বৈদেশিক বাণিজ্য না আপনারা পড়বেন যে আমদানি রপ্তানি পুনরপ্তানি অনট্রাপো, কিন্তু অনট্রাপো হচ্ছে পুনরপ্তানির মধ্যে চলে যায়, এই জন্য বৈদেশিক বাণিজ্য হচ্ছে 3 ধরনের। ঠিক আছে, কেন কনফিউশন লাগে আমি বলে দিলাম। ঠিক আছে, বৈদেশিক বাণিজ্য কয় ধরনের? 3 ধরনের। যদি কোশ্চেন আসে চলে আসবে এটা আই গেস। পরিবহন ব্যবসার কোন শাখার অন্তর্ভুক্ত? পরিবহনটা, পরিবহন কি শিল্প না পরিবহন কি বাণিজ্য? দুটো অপশান দিলাম। দেখেন আপনি যখন বাদ দিতে পারবেন, প্রত্যক্ষ সেবা তো জীবনে হবে না, পণ্য বিনিময় জীবনে হবে না, অ্যান্ড শিল্প না বাণিজ্য, তার মানে আপনি বাদ দেওয়ার খেলা খেলতে পারলে যদি অ্যান্সার হয় তাহলে 50-50 চান্স থাকে। আগে বাদ দেওয়ার খেলাটা খেলবেন। এই যে বাদ দিলেন, আপনি ধরেন 2টা বাদ দিচ্ছেন, এখানে 2টা থেকে অ্যান্সার হইলে আপনার কিন্তু 50-50 চান্স থাকে। এখন আপনি জানেন শিল্পের মাধ্যমে রূপগত পরিবর্তন করা হয়, অব্যবহারযোগ্যকে ব্যবহারযোগ্য করা হয়, এটা তো হবেই না। তাহলে কি? বাণিজ্য। পরিবহন আমি বলেই রাখছি আগে, সবার আগে, যে ব্যবসায় টোটাল 7 ধরনের উপযোগ সৃষ্টি করে, একমাত্র উপযোগ একটাই সৃষ্টি করে শিল্প, সেটা রূপগত। আর বাকি যে 6টা উপযোগ পরিবহন, তারপরে সময়গত, অর্থগত যা যা আছে সবগুলো বাণিজ্য সৃষ্টি করে। ক্লিয়ার? রাফি, আলিফ, ওকে পারফেক্ট। 15 নম্বর কোশ্চেন। থাইল্যান্ড থেকে শুটকি মাছ কিনে দেশে নিয়ে এসে স্পেনে বিক্রি করছে। স্পেনে বিক্রি করার কাছে কি বলে? দেখেন আমি যদি আমার বাংলাদেশ থেকে থাইল্যান্ডে, বাংলাদেশ থেকে ধরেন আমি থাইল্যান্ডে পণ্য পাঠাই দিছি, ইট মিনস কি? আমি রপ্তানি করছি। আর থাইল্যান্ড থেকে যখন আমি কিছু বাংলাদেশে আনছি, ইট মিনস কি? আমি আমদানি করছি। এখন এই যে পুনরপ্তানি কাকে বলে? থাইল্যান্ড থেকে আমি শুটকি মাছ কিনে দেশে নিয়ে আসছি, থাইল্যান্ড থেকে আমি ধরেন বাংলাদেশে নিয়ে আসছি, বাংলাদেশে এনে আমি স্পেনে বিক্রি করে দিচ্ছি। এই যে এক জায়গা থেকে পণ্য এনে আরেকটা দেশে যখন বিক্রি করে দেওয়া হচ্ছে তখন সেটাকে বলে পুনরপ্তানি। ঠিক অ্যান্সার পেরেছেন? আলিফ, আমি শুধু আলিফের নাম দেখছি কেন? সোহান, নিপা, নিপন, জিহাদ সরি, ওকে, রোজিনা। 16 নম্বর। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এই যে বাণিজ্য, গুদামজাতকরণ কিন্তু বাণিজ্যের একটা এর মধ্যে পড়ে, কারণ আমি আপনাদের বলে রাখছি যে শুধুমাত্র একটাই উপযোগ যে হইতেছে শিল্প সৃষ্টি করে, সেটা হচ্ছে রূপগত উপযোগ। এখন আমাকে বলেন গুদামজাতকরণ, এই যে এক মৌসুমের পণ্য আর এক মৌসুমে বিক্রি করার জন্য কি করা হয়? এক মৌসুমের পণ্য, এক সময়ের পণ্য, মানে কি? গুদামজাতকরণের সাথে সময়ের একটা কানেকশন আছে। এই যে গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে। খুবই সহজ প্রশ্ন, আপনারা সবাই পারবেন আমি জানি। উৎপাদনের বাহন কোনটি? উৎপাদনের বন্টনযোগ্য শাখা হচ্ছে বাণিজ্য, কিন্তু উৎপাদনের বাহন কাকে বলে? অ্যান্সার করেন তো, উৎপাদনের বাহন কাকে বলে? উৎপাদনের বাহন কি কাকে বলা হয়? আমি এই যে এটার অ্যান্সার চাই নাই, 17 নম্বরের ক খ গ ঘর অ্যান্সার বলার দরকার নেই। আমাকে বলেন উৎপাদনের বাহন কাকে বলা হয়? শিল্পকে বলা হয় না বাণিজ্যকে বলা হয়? এটা আমাকে জানান। উৎপাদনের বাহন মারিয়াম, কাঁচামাল, সবাই কাঁচামাল অ্যান্সার করছে। আমি তো এটার অ্যান্সার চাই নাই স্যার ম্যাম, আপনাদের আমি এটার অ্যান্সার চাই নাই। উৎপাদনের বাহন কাকে বলা হয় আগে সেইটা বলেন। বাহন কি শিল্পকে বলা হয় নাকি বাণিজ্যকে বলা হয়? উৎপাদনের বাহন শিল্পকে বলা হয়, কারণ শিল্পের মাধ্যমে কাকে চেঞ্জ করা হয়? কাঁচামালকে চেঞ্জ করা হয়। ঠিক আছে, আপনাদের সবার আনসার হয়েছে, তারপরেও একটু জানতে হবে যে কোথা থেকে কোথায় আসতেছে, এটা জানতে হবে। আমি কারোর মতো কথা বলার চেষ্টা করি না তাওসিফ, আমি আমার মতোই কথা বলি। ব্যবসায়ের সহ এখন কারোর সাথে মিলে গেলে আমার তো কিছু করার নাই, আমি এমনিই কথা বলি। আমি সবার সাথে এইভাবেই কথা বলি, আমার বাসায়, আমার ক্যাম্পাসে, আমার ফ্রেন্ডদের সাথে, আমার সবার সাথে আমি এমনিই কথা বলি। এখন এটার অ্যান্সার করেন, ব্যবসায়ের সহায়ক কাজ কোনটা? ব্যবসায়ের সহায়ক কাজ উৎপাদন করা, ক্রয় বিক্রয় করা, আমদানি রপ্তানি করা, এগুলো কিন্তু ব্যবসায়ের প্রাথমিক কাজ বা প্রথম কাজ।
প্রথম পর্যায়ের বা প্রাথমিক কাজ। আর ব্যবসায়িক সহায়ক কাজ কোনটা? ব্যবসায়িক সহায়ক কাজ হচ্ছে বিজ্ঞাপন। ব্যবসায়িক সহায়ক কাজ বিজ্ঞাপন। ক্লিয়ার? ইয়েস। পরের কোশ্চেন, ব্যবসায়। এখন কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে গেছি। এখন আপনাদের একটা ছোট্ট করে সাজেশন দিয়ে দেই, চলেন। আপনারা যেহেতু অনেক লক্ষ্মী বাচ্চা আজকে দেখতেছি, আই গেস আপনাদের একটা সাজেশন দিয়ে দেওয়া যায়। দেখেন, সিকিউর জন্য আর এমসিকিউর জন্য আপনারা কোন কোন এমসিকিউর জন্য আপনি তো স্নেহা আপুর স্লাইড পড়বেন। স্নেহা আপুস 100 টপ সাজেশন আপনি এমসিকিউ পড়বেন। এই যে পুরো স্লাইডটা একবার পড়বেন। তারপরে কোন কোন চ্যাপ্টারটা আপনি জোর দিয়ে পড়বেন সেটা হইতেছে চ্যাপ্টার 1, 2, 3, 4 আর চ্যাপ্টার 12। এই জায়গা থেকে ফর এভরি বোর্ড, ঢাকা, চট্টগ্রাম, নিজে বোর্ডের, যশোর বোর্ড, যে বোর্ডেরই হন না কেন, 1, 2, 3, 4, 12 এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সিকিউর জন্য, এখন সিকিউর জন্য আপনাকে 2টা অপশন দিব। প্রথমে 1, 2, 3, 4। দেখেন আমাদের 2-এ আছে হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা, 2 আছে ব্যবসায় পরিবেশ, আর হইতেছে 3-এ আছে এক মালিকানা ব্যবসায়। এটার খুবই সহজ এক মালিকানা ব্যবসায়। আমার একটা এক মালিকানা ব্যবসায় ইউটিউবে জাস্ট 5 থেকে 7 মিনিটের একটা ক্লাস দেওয়া আছে। ওই ক্লাসটা করলেই আপনার এইচএসসি অ্যাডমিশন, আপনার এক মালিকানা ব্যবসায় আর কিচ্ছু লাগবে না। তো ওই ক্লাসটা করতে পারেন। আর হইতেছে অনেক ফ্রি ক্লাসও দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, বাট আপনাদের এখন দেখার দরকারও নাই। আপনারা জাস্ট সাজেশনটা দেখেন, এই 1, 2, 3, 4। ওকে, অথবা সেকেন্ড অপশান, এগুলো আপনার অপশান, ঠিক আছে? আপনি যে কোনো একটা গ্রাফ করতে পারেন, অথবা আপনি 2টা অপশান গ্রাফ করলেও ভালো। 1, 3, 4, 12। এই যে ব্যবসায় পরিবেশটা না, এই যে 2-এর মাঝখানে 2 হচ্ছে ব্যবসায় পরিবেশ। অনেকের কাছে ব্যবসায় পরিবেশটা কঠিন লাগে, সো তারা সিকিউর জন্য এইটা স্কিপ করে আমাদের ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা এইটা থেকে অ্যান্সার করতে পারেন। সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতা এটা থেকে অ্যান্সার করতে পারেন, ঠিক আছে? সো এই হইতেছে আপনাদের সাজেশন। অ্যান্ড চলেন এবার আমরা পরের কোশ্চেন যাই। 19 নম্বরের অ্যান্সার করেন, এতক্ষণ অ্যান্সার করে ফেলছেন, আমি না সেই অ্যান্সার উপরে চলে গেছে। আবার দেন। ম্যাডাম লাস্ট টাইম বলতেছি, হ্যাঁ আমি শুনেছি লাস্ট টাইম। হ্যাঁ এটার অ্যান্সার করেন। ব্যবসায়ী পরিবেশের অভ্যন্তরীণ উপাদান কি? ব্যবসায়ী পরিবেশের এই যে উপাদান, এটা কিন্তু 2 ধরনের, অভ্যন্তরীণ আর বাহ্যিক। এখন আমাকে বলেন যে অভ্যন্তরীণ ব্যবসার ভেতরে কারা থাকে? এই ক্রেতা তো বাইরের, ঋণদাতা তো বাইরের, বাহ্যিক ব্যবহারকারী, প্রতিযোগী আমার বাইরের, বাহ্যিক ব্যবহারকারী শুধুমাত্র শ্রমিক কর্মী আমার ব্যবসার ভেতরে থাকে। আমার ব্যবসার ভেতরে থেকে কাজ করে কারা? শ্রমিক কর্মী। আপনাদের সবার হয়েছে। পরের কোশ্চেন আমি আবারও বলতেছি, এই সিকিউগুলো মানে এই এমসিকিউগুলো না অনেক গুরুত্বপূর্ণ, ট্রাস্ট মি। অ্যান্ড আপনি যদি আপনার টাইমলাইনে শেয়ার না করেন তাহলে কিন্তু যা কিছু কল্যাণকর সেটা ঘুরে ফিরে আপনার কাছে আসবে না। দেখেন, এই আপনারা এই ফ্রিতে ক্লাসটা করতেছেন, এত কি বলবো, এটা কিন্তু পেইড ক্লাসেও এরকম মানে আপনাদের সার্ভিসটা দেওয়া হবে না। বাট আমি সেইভাবেই চেষ্টা করি আপনাদের ক্লাসে, আপনারা যারা আমার ক্লাস আগে থেকেই করেছেন বা রিসেন্টলি করতেছেন তারা জানবেন যে আমি ক্লাসটা শুধুমাত্র ক খ গ ঘ এটা বলে যাই না, আমি একটু ডিসক্রাইব করার ট্রাই করি, বোঝানোর ট্রাই করি, ঠিক আছে? সো আপনি যদি ক্লাসটা শেয়ার করেন আপনি ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা, যা কিছু কল্যাণকর সেটা যদি আপনি বিলায় দিতে পারেন আপনার কাছে সেটা ডবল পাবেন। অ্যান্সার করেন, 20-এর অ্যান্সার করেন। অপ্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান চাইনি। কোশ্চেন পড়বেন সুন্দর করে, কোনটা না কোনটা নয় কোনটা, এইগুলো খুব সুন্দর করে পড়বেন, কোশ্চেন ভালো মতো পড়বেন। সো প্রাকৃতিক পরিবেশের উপাদান হইতেছে ভূমি, প্রাকৃতিক পরিবেশের উপাদান হইতেছে জলবায়ু, প্রাকৃতিক পরিবেশের অবদান হচ্ছে দেশীয় এইগুলো হচ্ছে প্রাকৃতিক। এখন অপ্রাকৃতিক কোনটা? অপ্রাকৃতিক একটাই বাকি থাকে, ঐতিহ্য। এই বাদ দেওয়ার খেলা খেলতে বললে আপনার জীবন অনেক সহজ।
এরপরে এই যে 100% কমন একটা প্রশ্ন, মানব সম্পদ কোন পরিবেশের উপাদান, এইটা ছাড়া কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসবেই, কোনো না কোনো বোর্ডে আপনি দেখবেন, কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসতে বাধ্য, এই কোশ্চেন ছাড়া না কোশ্চেন হয় না। মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? আমি 21 নম্বরে আছি স্যার। ইয়াস, 21-এর অ্যান্সার আপনারা করে ফেলেছেন। প্রথমেই যে করেছেন সে হচ্ছে জি, আমি আপনাদের বড় বোনের মতো। আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি নিজের ছোট ভাই বোনদের মতোই ট্রিট করি, কারণ আমি চাই আপনারা খুব ভালো কিছু করেন জীবনে, কারণ আপনাদের বাবা মা শুধু আপনাদের এই সফলতাই সফল দেখতে চায়, আর কিছুই আপনাদের দেখতে চায় না। হ্যাঁ, চাই যে আমার ছেলে বা আমার মেয়ে একটু সফল হোক, আর কিছুই চায় না। তাদের কি লাভ আছে? আপনি সফল হইলে তাদের কি লাভ? তাদের তো কিছুই লাভ না। তো তারা তো সেই মানে যেভাবেই তাদের জীবনটা চলতেছে সেভাবেই চলবে, তাদের জীবনে কোনো পরিবর্তন হবে না। আপনি ভালো থাকবেন এটা জেনে আপনার বাবা মা ভালো থাকবে, এটাই। আচ্ছা, মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? মানব সম্পদ মানে কি? মানব সম্পদ দক্ষ জনবল, দক্ষ জনবল বা দক্ষ মানুষকে বলা হয়, যারা কর্মক্ষম দক্ষ মানুষ, মানে মানুষের মধ্যে যারা কর্মক্ষম, যারা দক্ষ, তাদেরকে বলা হয় মানব সম্পদ। সো এই যে দক্ষ মানুষজন হইতেছে আমার অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত। মানব সম্পদ কেন অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত? কারণ মানব সম্পদ বলতে বোঝায় দক্ষ জনবল বা যারা কর্মক্ষম, যারা কাজ করে, তারা টাকা পয়সা সেখান থেকে আইডিয়া জেনারেশন করে, ইনোভেটিভ থিঙ্কিং করতে পারে। সো এইগুলো হইতেছে অর্থনৈতিক। ওকে, জাতীয়তা কোন পরিবেশের উপাদান বলেন তো? জাতীয়তা, নুসরাত জাহান। আপনারা কিন্তু এখনও লাইভটা শেয়ার করতেছেন না। লাইভটা যদি শেয়ার না করেন, আপনারা আমাকে কি দিচ্ছেন? আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছেন? আমি তো আপনাদের কোনো টাকা পয়সা নিচ্ছি না। সো আমি আপনাদের ফ্রিতে পড়াইতে আসছি। এখন হইতেছে যে এটা খুবই ক্রিঞ্জ শোনাচ্ছে, তারপরেও আপনারা যদি শেয়ার করে দেন এটা আপনাদের জন্য বেনিফিটেড, কারণ এই যে পুরো টপ 100 এমসিকিউটা আপনি দেখে যেতে পারবেন ক্লাসে। এক্সাম হলে ঢোকার আগে জাস্ট এটা 30 মিনিট পড়ে যাবেন, এটা খুবই ওয়ার্থ করবে। ট্রাই দেখবেন, আপনি আমার মার্কেটিং ক্লাস করলে আপনি জানবেন, আর না জানলে এখন জেনে যাবেন। জাতীয়তা আপু কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে পড়ছি। আপনি মেবি আমার ক্লাসে আগে করেন নাই। ফারহান খান, আচ্ছা সমস্যা না, আমি ছোটোখাটো মানুষ তো, আমার পরিচয় আমি সবসময় এক কাজ করবো, এই নেক্সট থেকে টাইপিস্টদেরকে বলে রাখবো এখানে আমার নাম, আমার সুন্দর একটা ছবি, আর হইতেছে আমার কোন ইউনিভার্সিটিতে পড়ি আর আমার ডিপার্টমেন্টটা লিখে রাখতে। ওকে, জাতীয়তা কোন পরিবেশের? জাতীয়তা এটা কিন্তু ধর্মীয় তো জীবনেও হবে না, আইনগত হবে না, সাংস্কৃতিক হবে না। এখন একটা বাকি থাকে, সেটা কি? জাতীয়তা হচ্ছে সামাজিক পরিবেশের অন্তর্গত। পরের কোশ্চেন, জনসংখ্যা, বয়স, আয় এগুলা কোন পরিবেশের অন্তর্গত? অনেক কিছু বলে দিছি। জনসংখ্যা, আয়, পরিবেশ। জনসংখ্যা কোন পরিবেশের অন্তর্গত? একটু পরে শিক্ষা আসবে, জনসংখ্যা, শিক্ষা এগুলো কোন পরিবেশের অন্তর্গত? দেখি এরপরে শিক্ষা আছে কিনা। হ্যাঁ, শিক্ষা আছে। আমাকে আগে অ্যান্সার করেন। 23-এর জনসংখ্যা কোন পরিবেশের? মাহারিন, মেহজাবিন, বৃষ্টি, রাজ, মোহাম্মদ রিফাত। পারফেক্ট। জনসংখ্যা, তারপরে এই যে শিক্ষা, জনসংখ্যা শিক্ষা দুইটাই আমাদের সামাজিক পরিবেশের অন্তর্গত। জনসংখ্যা শিক্ষা দুইটাই কোন পরিবেশের অন্তর্গত? জনসংখ্যা শিক্ষা দুইটাই সামাজিক পরিবেশের অন্তর্গত। এইবার আরেকটা আছে, এই দেখেন আপনাদের আরেকটা সিক্রেট বলি, এইটা ট্রাই করেন, 25 নম্বর ট্রাই করেন। আর আমি একটা সিক্রেট বলি, সেটা হইতেছে এই যে পরিবেশগুলোর মধ্যে অর্থনৈতিক পরিবেশ আর সামাজিক পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক পরিবেশ আর
সামাজিক পরিবেশ, এই দুইটা পরিবেশ ভীষণ গুরুত্বপূর্ণ। সো এইখান থেকে অনেক প্রশ্ন থাকবে, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। সুনাম সুখ্যাতি কোন পরিবেশের অন্তর্গত? 25 নম্বরে আছি আমি। পঁচিশের অ্যান্সার করেন রোজিনা। কি কি লিখতেছেন? 25-এর অ্যান্সার করেন আপনারা। সুনাম সুখ্যাতি কোন পরিবেশের উপাদান? সুনাম সুখ্যাতি এটাও সামাজিক পরিবেশের অন্তর্গত, সামাজিক পরিবেশের উদাহরণ। 26 নম্বর, বিশ্বায়ন কোন পরিবেশের অন্তর্গত? বিশ্বায়ন কোন পরিবেশের অন্তর্গত? বিশ্বায়ন বলতে আপনারা বুঝেন বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন, মানে এক দেশের সাথে আর এক দেশের যে কানেকশন হয়েছিল, সো এই যে ভৌগোলিক সীমানার বাইরে গিয়ে যখন একটা দেশের সাথে আরেকটা দেশের কানেকশন হওয়া শুরু করলো, সেই যে জায়গাটাকে বলা হয় কি আমাদের রাজনৈতিক পরিবেশের অন্তর্গত। কোন পরিবেশ? বিশ্বায়ন হচ্ছে রাজনৈতিক পরিবেশের অন্তর্গত, মনে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে আমরা আইনগত পরিবেশ দিয়ে দিই না, এটা তো প্রাকৃতিক পরিবেশ হবে না, সামাজিক পরিবেশ হবে না। এই আইন শৃঙ্খলা দিয়ে দেখে আপনারা হইতেছে এটা আবার দিয়ে দিন না যে হচ্ছে আইনগত পরিবেশ, যদিও এখানে অপশন নাই, তারপরে অনেকে না দিয়ে ফেলেন। সো আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে হইতেছে আমার রাজনৈতিক পরিবেশ। এই যে রাজনৈতিক পরিবেশের কারণে যখন আমার দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায়, তখন কিন্তু ব্যবসায়ীরা সহজভাবে ব্যবসা করতে পারে না। তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। আপু ইন্টারন্যাশনাল বিজনেস সাবজেক্ট কি আছে? জি আছে। ইন্টারন্যাশনাল বিজনেসকে আমাদের এফবিএসএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএসএ টোটাল 9টা সাবজেক্ট, ঠিক আছে? ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ওইটা হইতেছে কোনো, তারপরে হইতেছে ট্যুরিজম ম্যানেজমেন্ট হসপিটালিটি, তারপরে হইতেছে আইবি ইন্টারন্যাশনাল বিজনেস, তুমি যেটা বললাম মাত্র, আর তারপরে আছে হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, আর তারপরে আছে হচ্ছে কোনটা মিস করে, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, আর কোনটা আছে আজকে ক্লাসটা বেশি যাবে না। সো টোটাল 9টা সাবজেক্ট আছে। ওকে, 9টা আমি বলে ফেলছি। মার্কেটিং কোন জাতির মধ্যে, মার্কেটিং পড়ে নাই, ঠিক আছে? মার্কেটিং একটা সাবজেক্ট, ডিপার্টমেন্ট। কোন জাতির মধ্যে ব্যবসায় বাণিজ্যের প্রচলন ছিল? এই একটা জাতির মধ্যে ব্যবসায় বাণিজ্য অনেক বেশি ছিল। কোন জাতির মধ্যে? বেসিক্যালি এই ব্যবসা বাণিজ্য এই খ্রিস্টানদের থেকে পাইছি আমরা। ব্যবসায় বাণিজ্য কারা বেশি করতো? খ্রিস্টানস, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন আনসার করেন। নিচের কোন উপাদানটি ব্যবসার বাহ্যিক পরিবেশের অন্তর্গত? ব্যবসার অভ্যন্তরীণ আর বাহ্যিক দুই ধরনের পরিবেশ। এখন এটার মধ্যে বাহ্যিক পরিবেশের কোনটা? আমরা জানি শ্রমিক, কর্মী, পরিচালনা পর্ষদ, সরবরাহকারী, এই তিনটাই হইতেছে অভ্যন্তরীণ, কিন্তু ঋণদাতা এই হইতেছে বাইরের। তারপরে বলেন, ঋণদাতা বাইরের, সরবরাহকারী এটাও বাইরের। এখন এই দুইটাই হইতেছে বাইরের, কিন্তু ঋণদাতা অনেক সময় অভ্যন্তরীণ হতে পারে। আপনার শ্রমিকের মধ্যে থেকে বা আপনার ফ্যামিলির কোনো সদস্যদের থেকে আপনি কিন্তু ঋণ নিতে পারেন। সো ঋণদাতা অনেক সময় অভ্যন্তরীণ হইতে পারে। তার মানে বেশি দুইটা যখন এরকম আসবে, তখন আমরা চিন্তা করব সরবরাহকারী কখনোই অভ্যন্তরীণ হবে না। সেই জন্য যখন এটা আসবে তখন আমরা অ্যান্সার করব সরবরাহকারী। কনফিউজিং কোশ্চেন আমি নিয়ে এসেছি, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। বাংলাদেশে পোশাক শিল্প ব্যাপকভাবে গড়ে ওঠার কারণ কি? পোশাক শিল্প গড়ে ওঠার কারণ কি? যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে এত ফ্লারিশ করতেছে, এত উন্নতি করতেছে, কেন উন্নতি করতেছে? কারণ বাংলাদেশের এই যে 200 টাকা 250 টাকা দিলে কাজ করে দেয়, কতক্ষণ ধরে যে কাজ করে দেয়, 7 ঘন্টা 8 ঘন্টা ধরে কাজ করে দেয়, সেটা হচ্ছে সস্তা জনশক্তি। পোশাক শিল্প ভালোভাবে গড়ে ওঠার কারণ কি? সস্তা জনশক্তি। বাংলাদেশের মানুষকে অল্প টাকায় পাওয়া যায়, এরা কাজ করতে পারে। অল্প টাকা দিলেই, ধরেন একজনকে যদি বলা হয় আপনাকে 400 টাকা দিব, ওই দেশে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করবে, ঠিক আছে? তো এই হচ্ছে সস্তা জনশক্তি। কারণ আনএডুকেটেড কি করবে? কিছু তো করার নাই, আনএডুকেটেড মানুষ তো কিছু তো করার নাই।
এটা অ্যান্সার করেন। যেসব উপাদানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ মানে প্রকৃতির সাথে কানেকশন থাকবে। 31 নম্বর, আমাদের একটু ফাস্ট যাইতে হবে। হ্যাঁ ওকে, আমরা একটু ফাস্ট যাবো কারণ আমরা এখন 31-এ আছি। চলেন 2x-এ যাই। আমি আবারও বলে দিচ্ছি এমসিকিউগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনারা এখানে 300-র মতো শিক্ষার্থী যারা আছেন, আপনাদের এখানে আমার মেবি তানভীর স্যার পেজ থেকে কমেন্টগুলো দেখাচ্ছে, আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা থেকেও কমেন্টগুলো দেখাচ্ছে, সব কমেন্ট একসাথেই দেখাচ্ছে। এখন দুইটা জায়গা আপনারা মনে করেন যে দুইটা পেজে হইতেছে, এবং দুইটা জায়গারই কমেন্ট এখানে আসবে, সমস্যা নেই, সবার কমেন্ট এখানে আসে। সো এই যে টপ 100 এমসিকিউ এটা অনেক গুরুত্বপূর্ণ। ইয়াস, 31-এর এ অ্যান্সার করেছেন, অ্যান্সার রাইট। কারণ হইতেছে দেশীয় অবস্থা জলবায়ু, এই দুইটাই হইতেছে আমার প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। ওকে, পরের কোশ্চেন 32, অর্থনৈতিক পরিবেশের উপাদান কোনটি? অর্থনৈতিক পরিবেশের উপাদান কোনটি? অর্থনৈতিক পরিবেশে ব্যয় ভোগ হইতে পারে, তারপরে শুল্ক কর, এটা কর না, হ্যাঁ শুল্ক কর হইতে পারে। খনিজ সম্পদ কি হবে? খনিজ সম্পদ তো প্রাকৃতিক, খনিজ সম্পদ হবে না। তার মানে একটা যখন আমি বাদ দিতে পারবো, এই যে বহু নির্বাচনী প্রশ্নটা এটা খুবই সহজ, এটা হচ্ছে যে একটা যখন আমি বাদ দিতে পারবো তখন বাকি দুইটা অ্যান্সার হবে, আর যদি সবগুলো অ্যান্সার হয় তাহলে তো আরও ভালো। পরের কোশ্চেন, কোনটি এক মালিকানা? আমরা চলে আসছি ব্যবসায় পরিবেশ থেকে এক মালিকানায়, ঠিক আছে? কোনটি এক মালিকানা? জি স্যার, নামাজ তো পড়তে হবে, অবভিয়াসলি নামাজ পড়তে হবে। আপু কিছু বলেন না? না না আলিফ, আম সরি, আপনি আর কিছু প্লিজ বানায়েন না প্লিজ। আমি এমনি মানে ম্যাম নামাজের বিরতি দেন, নামাজের বিরতি দেখেন। আমাদের ক্লাসটা আমি হইতেছে শেষ করে ফেলবো 7:30-র মধ্যে, আর নামাজ আপনি পড়তে পারবেন। নামাজের সময়সূচি বলে একটা অ্যাপ আছে, আপনি নামাজটা পড়তে পারবেন। 8টা মেবি 8:10 পর্যন্ত পড়া যায়। সো আপনি 8টা পর্যন্ত রিল্যাক্সে পড়তে পারবেন। সো আমার 7:30টায় ক্লাস শেষ, আপনি তারপরে পড়তে পারবেন। সো ক্লাসটার মধ্যে ব্রেক নিলে আপনার কেমন লাগে? কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? একটু আমরা দ্রুত শেষ করে ফেলি, আপনি একটু মনোযোগের সাথে ক্লাস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। অবশ্যই নামাজ পড়তে হবে। আমি তো নামাজ পড়তে, আমার স্টুডেন্টরা এত নামাজ পড়তে চায়, আমি খুবই ব্লেসড, আমি খুবই খুশি আপনাদের নিয়ে। জি, কোনটি এক মালিকানা কারবারে ঢাকায় 10 মিনিট আগে আজান দেয়? এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য না। এই যে কোশ্চেন ভালো করে পড়তে বলছি কেন, এই যে কোনটা এক মালিকানা, কোনটা এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়। এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য, এক মালিকানা কারবারের কি দায়টা কি থাকে? দায় দুই ধরনের, একটা সসীম আর একটা অসীম। তো এক মালিকানা ব্যবসায়ের মালিক যেহেতু একাই, এই জন্য তাকে অসীম দায় বহন করতে হয়, যেটা প্রধান অসুবিধা। এক মালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একক মালিকানা। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায়। তো সীমিত দায়কে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য না, তার মানে কোনটা না সেটাই চাইছে, সীমিত দায় এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য না। আচ্ছা আলিফ, তুমি যে আমাকে বললা যে আপু আরেকটা কিছু বলেন, আপু আরেকটা কিছু বলেন যে হইতেছে কি বলে, আমি একটা ভিডিও বানাই। তুমি কি ক্লাস করতে আসো না, তুমি কি ভিডিও করতে আসছো? বুঝলাম না আমি কিছু। তুমি ক্লাস করো, যদি ক্লাসের মধ্যে কোনো অংশ তোমার ভালো লাগে, তুমি ওটা মানে ভালো লাগার জায়গা থেকে ভিডিও করতে পারো, বাট তোমার মেইন ফোকাসিং জায়গা থাকবে ক্লাস করা। ভিডিও করা তোমার এটা মেইন কাজ না। হ্যাঁ, একটা ভিডিও করে একটু ভিউ হয়ে গেছে, শেয়ার দিয়ে দিছি অনেক জায়গায়, তাই বলে তুমি আবার ভিডিও করবা? তুমি তোমাকে হার্ট করতেছো, এটা হার্ট এইভাবে করার দরকার না। হ্যাঁ, তোমার ক্লাসের প্রতি মেইন অ্যাট্রাকশন থাকবে। তোমার এক্সামে ভালো করতে হবে, এইসব ভিডিও ভাইরাল এগুলো করে তো কোনো লাভ নেই। ভালো মানুষ হইতে হবে, ভালোভাবে পড়াশোনাও করতে হবে, দ্যাটস ইট। ওকে, মালিকের দায় দায়িত্ব বিবেচনায় নিচের কোন ব্যবসায়টি সব থেকে কম পছন্দনীয় হচ্ছে? মালিকের দায় দায়িত্ব বিবেচনায়, মালিকের দায় দায়িত্ব বিবেচনায় কোন ব্যবসায়টি? অবশ্যই জি জি, আমি কমেন্ট দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, ছেলেদের জামাতের সাথে নামাজ পড়তে হয়।
আপনি তাহলে যান, আপনি হচ্ছে নামাজ পড়ে আবার জয়েন হয়ে যান, আর তারপর হচ্ছে ক্লাসটা আপনি রেকর্ডেড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, এই যে অ্যান্সার করেন। 34 নম্বর, মালিকের দায় দায়িত্ব বিবেচনায় নিচের কোন ব্যবসায়টি সবচেয়ে কম পছন্দনীয় হওয়া উচিত? সবথেকে কম পছন্দনীয় কোনটা হওয়া উচিত? ইয়েস আলিফ, ওকে আপু আমি ক্লাস করতেছি, উত্তর দিচ্ছি আমি। হ্যাঁ জি, আমি দেখতেছি আপনি ক্লাস করতেছেন। 34-এর অ্যান্সার হয়েছে। আপনি কে? ফিমা, তারপরে হইতেছে লাইন পলিটিক্স, এই তো বলে দিলেন, বুঝি নাই। রোজিনা, জিহাদ, ইয়াস মারিয়া, আপনার পারফেক্ট। মানে আমাদের ব্যবসার যেহেতু সবথেকে বড় অসুবিধা, এক মালিকানা ব্যবসার সবথেকে বড় অসুবিধা হচ্ছে অসীম দায়। অসীম দায় মানে কি? আমি যেই টাকাটা বিনিয়োগ করব, ধরেন আমি আমার ব্যবসার জন্য 1 লাখ টাকা বিনিয়োগ করতেছি, এখন এই 1 লাখ টাকার উপরে আমার যদি ধরেন লস হয়, যদি লস হয় 5 লাখ টাকা, বাকি 4 লাখ টাকা আপনাকে দায়বদ্ধ হবে। আপনার এই বাকি 4 লাখ টাকা আপনার জমি আমার যা আছে, আপনার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে আপনার এই যে ঝুঁকিটা এটা আপনার নিতে হবে, এই যে লসটা এটা আপনার পোষাইতে হবে। সো এই জন্য সব থেকে কম পছন্দনীয় হচ্ছে এক মালিকানা ব্যবসায়, কারণ দায়টা অসীম। ইয়াস, কোনটি? জি বুঝিয়ে দিয়েছি স্যার। জি, কোনটি ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়? কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয় কোনটা? কোনো ব্যক্তি দিয়ে চলবে না, সে ব্যক্তিকেন্দ্রিক সংগঠন না কোনটা? ব্যক্তিকেন্দ্রিক সংগঠন না হইতেছে সমবায় ব্যক্তিকেন্দ্রিক, যৌথ মূলধনী ব্যক্তিকেন্দ্রিক হইতে পারে, ব্যবসায় জোট কোনো ব্যক্তিকেন্দ্রিক না। ঠিক আছে, এটা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী কোশ্চেন, এটা আপনারা খুব সুন্দর করে মনে রাখবেন। 36 নম্বরটা অ্যান্সার করার ট্রাই করেন। 36 নম্বরটা বলছে সবচেয়ে প্রাচীন আর সবথেকে জনপ্রিয় ব্যবসায়ী কোনটা? সবচেয়ে প্রাচীন আর জনপ্রিয় ব্যবসায়ী সংগঠন হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী সংগঠন। একটু 2x-এ যাই, চলেন। দায় দায়িত্বের বিবেচনায় কোন ধরনের ব্যবসা সব থেকে ঝুঁকিপূর্ণ? অলরেডি ডিসকাস করছি। সব থেকে ঝুঁকিপূর্ণ, সব থেকে প্রাচীন, সব থেকে জনপ্রিয় হইতেছে এক মালিকানা ব্যবসায়। কারণ ঝুঁকিপূর্ণ, কারণ দায়টা অসীম দায়। অসীম দায় কাকে বলে আর সসীম দায় কাকে বলে? সসীম দায় হচ্ছে আমি যত টাকা বিনিয়োগ করব, আমার বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত আমার দায়টা সীমাবদ্ধ থাকবে, এটা হচ্ছে সসীম দায়। ধরেন আমি 1 লাখ টাকা বিনিয়োগ করছি, আমার যত লস হোক ওই 1 লাখ টাকার ওপরে আমার আর টাকা পয়সা লস হইলেও আমার দেওয়া লাগবে না, এটা হচ্ছে সসীম দায়। আর অসীম দায় হইতেছে আমি ধরেন 1 লাখ টাকা বিনিয়োগ করছি কিন্তু আমার লস হয়েছে 5 লাখ টাকা, তো এই বাকি 4 লাখ টাকা আমার নিজের জমি জায়গা সব বিক্রি করে দিতে হবে, এটা হচ্ছে অসীম দায়। অসীম দায় সসীম দায় বুঝে ফেলছি। পৌর এলাকায় এক মালিকানা ব্যবসায় পরিচালনা করতে কোন দলিলটি সংগ্রহ করতে হয়? কোথা থেকে সংগ্রহ করতে হয়? সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে হয়। কোন দলিলটি? এক মালিকানার জন্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। দেখি কে কে অ্যান্সার করেন। মরিয়ম, নিপা, রাফিকুল। ম্যাম পিডিএফ কই পাবো? আপনি ক্লাসটা শেয়ার করে দিয়ে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে ইনবক্স করলে পিডিএফটা পেয়ে যাবেন স্যার। ওকে, পরের কোশ্চেন, কোন ধরনের ব্যবসায়ী সংগঠন প্রতিষ্ঠায় আইনের বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক নয়? অবশ্যই এক মালিকানার অংশীদারিতে আমার কোনো ধরনের আইনে কোনো ঝামেলা নাই। এক মালিকানা ব্যবসায় কিন্তু নিবন্ধন করা কি বাধ্যতামূলক না, ঐচ্ছিক। অংশীদারি কিন্তু নিবন্ধন করা বাধ্যতামূলক না, ঐচ্ছিক। আর এক মালিকানা ব্যবসায় তো কোনো ধরনের আইনগত ঝামেলাই নেই, কোনো আইনও নাই, কিন্তু দেশের সব আইন এক মালিকানা ব্যবসায়ীকে মানতে হয়। সো ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠানে বিধিবিধান অনুসরণ করে বাধ্যতামূলক নয় কোনটা? এক মালিকানা আর অংশীদারি। 40 নাম্বার, নতুন পণ্যের বাজার সৃষ্টি ও বন্টনে এক মালিকানা ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী এবং একটু ডিফারেন্ট। বলেন। আমার নতুন পণ্যের বাজার সৃষ্টি ও বন্টন করার জন্য এক মালিকানা ব্যবসা গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে আমি আমার কাস্টমারদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি, ভোক্তাদের সাথে সরাসরি বা প্রত্যক্ষ যোগাযোগের জন্য। প্রত্যক্ষ মানে সরাসরি সম্পর্ক স্থাপন করা যায়। সো এক মালিকানা ব্যবসায় যেহেতু যে মালিক সে নিজেই ব্যবসায় করে, সে নিজেই দোকানে থাকে, সে নিজেই রেস্টুরেন্টে থাকে, সেই ধরনের ব্যবসায়ীকে বেশি গুরুত্বপূর্ণ। কোন ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উত্তম? বলেন। এটা না অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক আসে, এটা হচ্ছে রেস্টুরেন্ট।
রেস্টুরেন্ট, তারপরে বিভিন্ন বইয়ের দোকান, এই সেই অনেক ছোট ছোট পরিসরে, যেটা এই যে আরেকটা দিয়েছি ওই চলে আসে, বলে ফেলছে অলরেডি অ্যান্সার। কোন ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ী সংগঠন সবচেয়ে উপযোগী? বলে ফেলছি। তারপরে বইয়ের দোকান। একক মালিকানায় গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। কোনো আইন নাই, তবে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। মূলধন বিবেচনায় এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র কোনটি? অলরেডি অ্যান্সার্ড। পরের কোশ্চেন, নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে? নাবালক অংশীদার হইতে পারে না, কিন্তু বিশেষ সুবিধা প্রদানের জন্য নাবালক অংশীদার হইতে পারে। যখন বিশেষ সুবিধা প্রদানের জন্য নাবালককে অংশীদার করা হয়, তখন নাবালকের দায়টা থাকে সীমিত, আর সীমিত দায় মানে সেটা হইতেছে সীমাবদ্ধ অংশীদার। ঠিক আছে স্যার, ম্যাম, আপনারা কি বুঝতে পারছেন? ঠিক আছে। পরের কোশ্চেন, চূড়ান্ত সৎবিশ্বাস কোন ধরনের ব্যবসার জন্য পরিচিত? দ্রুত বলেন, ফার্স্ট অ্যান্সার করেন। এইটা আপনারা সবাই পারবেন, আই বিলিভ। কি ব্যাপার কি? I don't know. 43 না, এটা 45 স্যার, এটা 45। চূড়ান্ত সৎবিশ্বাস, আস্থা, এগুলো হইতেছে অংশীদারি ব্যবসায়ের সাথে অ্যালাইন হয়। পরের কোশ্চেন যান, নিচের কোন অংশীদারি কারবারের একজন ঋণদাতার মতো? কোন অংশীদারটা একটা ঋণদাতার মতো? বলেন কোন অংশীদারটা সে হইতেছে ব্যবসায় থেকে চলে যায়, কিন্তু আরে আপনারা এগুলো কি কমেন্ট করতেছেন? দেখেন, একটা অংশীদার সে হইতেছে ব্যবসায় থেকে চলে যায়, কিন্তু তার টাকা পয়সা, তার মূলধনটা ঋণ হিসেবে রেখে যায়। সেটা হইতেছে আপাত দৃষ্টিতে অংশীদার, সে একটা ঋণদাতার মতো কাজ করে। এই জন্য অংশীদারি ব্যবসায় পরিচালনার দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? দিক নির্দেশক হিসেবে কাজ করে আমাদের চুক্তিপত্র। চুক্তি যখন লিখিত হবে তখন তাকে বলবে চুক্তিপত্র। ঠিক আছে। পরের কোশ্চেন, নাবালক অংশীদার সম্পর্কিত নিয়ম কানুন 1932 সালের অংশীদারি আইনের কোন ধারায় বর্ণিত আছে? এটা কি আপনারা জানেন? এই যে নাবালক যে অংশীদার হইতে পারবে না কি পারবে, নাবালক সুবিধা গ্রহণের জন্য অংশীদার হতে পারবে, এগুলো কত ধারায় বলা আছে? 30। তারপরে কোশ্চেন, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধন রয়েছে? আপনাদের বলি, টোটাল আগে জানেন যে এই যে আপনাদের আমি শিখাই দিছি সভা বিশেষ বিয়া, তবে এই যে বিলোপ সাধন সম্পর্কে বলা আছে 39 নম্বর, 48, 41, 42, 43, 44। এই যে 5টা ধারা, এই 5টা ধারা কার আন্ডারে? 39 নম্বর ধারার আন্ডারে। তো 40 সভা বিশেষ বিয়া, সভা বিশেষ বিয়া, এগুলো হচ্ছে শর্টকাট ফর্ম। কি লিখতেছে আপনারা অলরেডি জানেন, আই গেস আপনারা তো এইচএসসি পরীক্ষা দিতে যাবেন, আপনারা এটা জানবেন। সো সকলে একমত হয়ে বিলোপ সাধন, সেটা 40 নম্বর ধারা, বা দিয়ে বাধ্যতামূলক বিলোপ সাধন, সেটা 41 নম্বর ধারা, বিশেষ দিয়ে বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন, সেটা 42 নম্বর ধারা, বি দ্বারা বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, সেটা 43 নম্বর ধারা, দিয়ে আদালতের মাধ্যমে বিলোপ সাধন, সেটা 40 নম্বর ধারা। আমাদের চাইছে কি? আদালত কর্তৃক বিলোপ সাধন। তো আদালত কর্তৃক বিলোপ সাধন কত নম্বর ধারা? 44 নম্বর ধারা। আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে 44 নম্বর ধারা। ঠিক আছে, এখানে হচ্ছে এটা মিসিং আছে। ওকে, বাংলাদেশে অংশীদারি ব্যবসার কত ধরনের অংশীদার? এইটা খুবই সহজ, এটা আপনারা সবাই পারবেন। এটা আপনারা সবাই পারবেন, ট্রাই করেন তো। না, এটা হইতেছে 50 নাম্বার। বাংলাদেশে কত সালের অংশীদার? বাংলাদেশ কত সালের অংশীদার? এটা আপনারা জানেন না? 1932 সালের, এটা সবাই জানেন। আর কোম্পানি হচ্ছে 1994। কোম্পানি হচ্ছে 1994।
আর অংশীদার 1932। কোন অংশীদার অংশীদারি ফার্মে মূলধন বিনিয়োগ করে কিন্তু এর পরিচালনায় ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ করে না। সে মূলধন দিবে, পরিচালনায় অংশগ্রহণ করবে না, তার মানে ঘুমাচ্ছে। ঘুমান্ত বা নিষ্ক্রিয় অংশীদার, ঘুমান্ত বা নিষ্ক্রিয় অংশীদার। এর আর একটা নাম কি? ঘুমান্ত। ঘুমান্ত বা নিষ্ক্রিয় অংশীদার, ঘুমান্ত আর বাবা বা নিষ্ক্রিয় অংশীদার। ড্যামেট। উফ, কি করলাম? ওকে, ঠিক আছে, ওখানে ঘুমান্তটা লিখে নেন। ওই পাশে ঘুমান্ত লিখতে গিয়ে হচ্ছে স্লাইডটা উল্টায় গেছে। ঘুমান্ত বা নিষ্ক্রিয় অংশীদার, সে কি করবে? ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে কিন্তু সে অংশগ্রহণ করবে না। আচ্ছা, সুবিধার বিনিময়ে, যেমন বেতন, অর্থ, লাভের অংশ, সুবিধার বিনিময়ে কোন ধরনের অংশীদার তার সুনাম ব্যবহার করা? যে অংশীদার তার সুনাম ব্যবহারের অনুমতি দেয় সে কে? মানে সুনাম বা নাম ব্যবহারের অনুমতি দিচ্ছে। কি ব্যবহার? সুনাম বা নাম ব্যবহারের অনুমতি দিচ্ছে। তার মানে কি? নামমাত্র অংশীদার। মিলে যাচ্ছে? নাম, এই যে নাম, নামমাত্র অংশীদার, সুনাম। ঠিক আছে। সীমিত অংশীদার মানে যার দায় সীমিত, কর্মী অংশীদার যারা অংশগ্রহণ করে। আপাতত অংশীদার মানে ঋণ, যারা ঋণ দেয়, সেটা হচ্ছে আপাতত দৃষ্টিতে অংশীদার। ওকে, অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি বাধ্যতামূলক? না, অংশীদার ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক। পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যে অংশীদারি ব্যবসায় শুধু আপনার ক খ গ ঘ লিখেন, এত বড় কিছু আপনারা লিখতে গেলে প্রবলেম হবে। আপনার ক খ গ ঘ লিখে নেন, আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং আর্টস অ্যান্ড কমার্স পাঠশালায় আপনারা বলবেন, পিডিএফটা দিয়ে দেওয়া হবে। যে অংশীদারি কারবারে শুধু মূলধন যোগান দেয় কিন্তু পরিচালনা অংশ নেয় না, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেক বোর্ডে আসবে, দেখেন অনেক বোর্ডে আসবে। যে মূলধন দিচ্ছে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করতেছে না, টাকা পয়সা দিতেছে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করতেছে না, এরা হইতেছে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। মনে থাকবে, নিষ্ক্রিয় অংশীদারের আরেকটা নাম ঘুমন্ত অংশীদার। ওকে, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। এখন অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কিন্তু চুক্তিপত্র না, মনে রাখবেন। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি, আর চুক্তি যখন লিখিত হবে বা নিবন্ধিত হবে তখন সেটাকে বলে চুক্তিপত্র। কিন্তু অংশীদারি ব্যবসার নিবন্ধন তো বাধ্যতামূলক না, ঐচ্ছিক। সো অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয় চুক্তিকে। চুক্তি হতে পারে তিন ভাবে, এটাও জেনে রাখবেন। চুক্তি হতে পারে তিন ভাবে, লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। ঠিক আছে। কখন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়? কত সালে হয়? 1750 থেকে 1850। 1750 থেকে 1850 সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। কোথায় শিল্প বিপ্লব হয়? ইংল্যান্ডে। এই একটা ইনফরমেশন জানলেন, এই আর একটা ইনফরমেশন জানলেন, দুইটা। আর এই 1750 থেকে 1850 এটা হচ্ছে আর একটা ইনফরমেশন, এটা হচ্ছে অষ্টদশ শতাব্দীর, এই দেখেন শেষে না শুরুতে? অষ্টদশ শতাব্দীর শুরুতে। এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু আপনারা অনেকেই ভুলাই ফেলবেন যে অষ্টদশ শতাব্দীর শুরুতে নাকি অষ্টদশ শতাব্দীর শেষে। ঠিক আছে, তো এটা ঘুরানো যাবে না। বুঝতে পারলেন? আচ্ছা জি, কোশ্চেনগুলো অনেক গুরুত্বপূর্ণ। জি, ওকে। এখানে কিন্তু তিনটে অ্যান্সার পাচ্ছেন। দাঁড়ান তো, আই গেস অষ্টদশ শতাব্দীর শুরু হয়েছিল কবে? অষ্টদশ শতাব্দীর আপনি এটা নিয়ে ডিবেট করছি না, ওকে, বাট আমার নোট একটু ডিফারেন্ট আছে। ইয়াস, আপনি কারেক্ট। আপনার কারেক্ট হওয়া উচিত, কারণ আপনি পড়াশোনা করেন আর আমি একদম পড়াশোনা করে আসছি শেষে। কারণ আমাদের এটা না এক স্টেপ আগে আগে চলে। এই যে ধরেন 1750 থেকে 1850, এই আমি তো আপনারা ভুল পড়ায় চলে যেতে পারতাম, আমি ভুল পড়াচ্ছি না,
আমি খুবই সঠিক পড়ে জি শেষেই হবে, এটা শেষেই হবে। আমি এটা শিওর হয়ে আপনাদের কাছে আবার আসছি ফিরে। এটা হচ্ছে এখানে থেকে আপনি 3টা অপশান জানবেন। এই অষ্টাদশ শতাব্দীতে হয়, অষ্টাদশ শতাব্দীর কখন হয়, অষ্টাদশ শতাব্দীর শেষে হয়, সালটা কত 1750 থেকে 1850, কোথায় হয়, ইংল্যান্ডে হয়। ওকে, জলিল সাহেব নিগল লিমিটেড কোম্পানির প্রতিটি 100 টাকা মূল্যের 10,000টি শেয়ার কিনে নেয়, তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? ভালো করে দেখবেন। কোম্পানির দায় কি, কোম্পানির দায় কি থাকে, কোম্পানির দায় কি আমাদের অসীম থাকে নাকি সসীম থাকে? সসীম থাকে। সসীম মানে কি, যত টাকা মূলধন বিনিয়োগ করছি তত টাকা পর্যন্ত আমার দায়। এখন কত, 100 টাকা, কয়টা কিনছে 100 টাকা মূল্যের 1000টা, তাহলে গুণ দেন, গুণ দিলে হয় কত, 1 লাখ। সো এই 1 লাখ টাকা হইতেছে তার দায়, সেই দায়টা এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু যদি সে হইতেছে আপনার কোম্পানিতে না করে অন্য কোথাও করতো, তার দায়টা যখন যদি অসীম হইতো তখন কিন্তু 1 লাখ হইতো না। সসীম দায় বলতে যতটুকু সে বিনিয়োগ করছে ওই পর্যন্ত দায়টা সীমাবদ্ধ থাকলে সেটা বোঝায়। এখন পরের কোশ্চেন আমাকে বলেন, তাজ লিমিটেড একটি বহুজাতিক কোম্পানি, এটি কোন ধরনের বৈশিষ্ট্যের জন্য নিজেই অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে সক্ষম? নিজেই চুক্তি করতে সক্ষম, নিজেই চুক্তি করতে সক্ষম কেন? এটা হইতেছে না, এটা গার্হস্থ্য না, এটা হোম সায়েন্স, হোম ইকোনমিক্স কিছু ক্লাস হইতেছে না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস হইতেছে। বলেন, সেই তার কৃত্রিম ব্যক্তিসত্তা, ব্যক্তি না হয়েও সেই ব্যক্তির ন্যায় নিজেই অন্য প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে, এই বৈশিষ্ট্যকে বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তা বৈশিষ্ট্য। পরের কোশ্চেন, আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, আপনারা খুব মনোযোগের সাথে অ্যান্সার করেন এবং পিডিএফটা খুব গুরুত্বপূর্ণ, কোশ্চেনগুলো অনেক গুরুত্বপূর্ণ, আপনি আপনার টাইমলাইনে শেয়ার করলে পিডিএফটা পেয়ে যাবেন। আচ্ছা, এই বছরটা সবার পারা উচিত যে কোম্পানি আইন কত সালের, 1994 সালের। আমরা জানি কোম্পানি আইন 1994 সালের, কিন্তু কোম্পানি আইন যে 1994 সালের, এইটা কোন ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে? সবাই জানেন 2-1, কিন্তু 2-1 কত, 2-1 ঘ। ওকে, এটা আপনারা যদি সিকিউতে এইভাবে সুন্দর করে লিখেন তাহলে আপনারা কিন্তু খুবই ট্যালেন্টেড মেরিটোরিয়াস স্টুডেন্ট ভাববে। শুধু তাকে দেখার জন্য অনার্সের শিক্ষার্থী হয়ে ইন্টারমিডিয়েট ক্লাস করছি। আরে পরের কোশ্চেন, ব্যাপক বেকার সমস্যার সমাধান হয় কোন প্রতিষ্ঠানের মাধ্যমে? ব্যাপক বেকার সমস্যা, অনেক বেকার সমস্যার সমাধান হয় কোথায়, প্রাইভেট না পাবলিকে? প্রাইভেটের কতজন সদস্য? প্রাইভেট কিন্তু 2 থেকে 50, প্রাইভেটের সর্বনিম্ন 2, সর্বোচ্চ 50, পাবলিকে সর্বনিম্ন 7 আর সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সর্বোচ্চ কি দ্বারা সীমাবদ্ধ? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তার মানে কি অনেক, এই জন্য পাবলিক লিমিটেড কোম্পানিতে ব্যাপক পরিমাণে বেকার সমস্যার সমাধান সম্ভব। বুঝতে পারলাম? পরের কোশ্চেন, পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? কেন ন্যূনতম পাবলিক লিমিটেড কোম্পানিকে কেন ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় বলেন তো? কার্যারম্ভপত্র সংগ্রহ করার জন্য। সে কার্যারম্ভপত্র সংগ্রহ করতে পারে কখন? যখন তার ন্যূনতম মূলধন থাকে। সো ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? কার্যারম্ভপত্র সংগ্রহ করার জন্য। আচ্ছা, এইবার বলেন, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? প্রাইভেট লিমিটেড 2 থেকে 50 আর পাবলিক লিমিটেড সর্বনিম্ন 7, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সো এই যে, এখন আমাকে বলেন পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা কত? পরিচালক দেখেন, পাবলিক যেহেতু বড় এই জন্য পাবলিক লিমিটেডে 3 জন পরিচালক দরকার হয়। আর প্রাইভেট লিমিটেডের পরিচালক সংখ্যা কত? প্রাইভেট লিমিটেডের পরিচালক সংখ্যা, প্রাইভেট লিমিটেড একটু ছোট তো এলটিডি, ওটার পরিচালক হইতেছে 2 জন। মনে থাকবে, প্রাইভেট লিমিটেডের পরিচালক সংখ্যা হইতেছে 2 জন আর পাবলিক লিমিটেডের পরিচালক হচ্ছে 3 জন। আচ্ছা, এটাও বলে দিলাম একটা ইনফরমেশন। মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত কোম্পানিকে কি বলে? রাষ্ট্রপতির আদেশে গঠিত কোম্পানি হইলে সেটা কি হবে? আমি এটা সবার অনেক আগে বলছিলাম যে রাষ্ট্রপতির আদেশে। কখন শুরু করছেন? 6টায়। হ্যাঁ, আমি 7:30টায় মনে হলো নাকি? কি অবস্থা বলো? এই তো
আপনি আসলে আমার ভালো লাগে, আপনি আসেন। এই তোমাদের তোমাদের জিকে কুইন আসছে আমার সাথে, এই যে জিকে কুইন আপু চলে এসেছে, এই যে জিকে কুইন আপু। আমার একটা ক্লাস শেষ কর না, আরেকটা ক্লাস নিতে হবে। অনেক রাশ যাচ্ছে আপনার। কালকে নিব পরনীতি ম্যারাথন ক্লাস। দেখো যে রেডি করছি, আমার ক্লাসে এসে প্রমোশন মার্কেটিং করে যেতেছে। লাভ হবে না, তোরা তো কমার্সে পোলা পাই। 64 খ। আচ্ছা অ্যানসার করতেছে সবাই। পোলা পাই কি একটু মনোযোগী হইছে এখন, একটু সিভিলাইজড হইছে, তাই না? হইছে না? তানভীর স্যারেও অনেক ভালো কমেন্ট আসে, এখন আর চান্স পাই না কারণ আমি অ্যানসার করি না। এটাই একটা কমেন্টের অ্যানসার দিয়েছিলাম, ওটাতে ভাইরাল করে দিয়েছি। মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত কোম্পানি। আশা করে এই না যে একটা কথা লিখি, হ্যাঁ হ্যাঁ লিখে রাষ্ট্রপতি যেন কি দেয়, অধ্যাদেশ জারি করে। এই যে অধ্যাদেশ, অর্ডিন্যান্স অধ্যাদেশ জারি করে। আমার ক্লাসে এসে কমার্সের ক্লাসে আর্টসের ইনফরমেশন এই ঢুকাই দিলাম না। আমাদের এই দেখতেছ না, এসিপি এর কমেন্ট দেখতেছ না, একসাথে আসে না। এসিপি না, এসিপি কমেন্ট আলাদা দেখতে হবে। ওকে ওকে ক্লাস করো। বি ইউনিটে এক্সাম দিব তো। ওহো, এই যে বি ইউনিট আছি আমরা। আমরা সবাই, আমরা কিন্তু আমরা সি ইউনিট হইলেও কি বিয়েতেও যাবো, সিতেও সব জায়গায় আছি, সমস্যা নেই। হ্যাঁ উই আর এ টিম। এসিপি এসিপি রক্স। মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত কোম্পানি কোনটা? গঠিত কোম্পানি হচ্ছে বিধিবদ্ধ। উনি জি কি হাসি, হ্যাঁ উনি আসলে আমরা অনেক হাসি। হ্যাঁ ক্লাসটা শেয়ার করলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন, আসতে দেরি হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনি পিডিএফ পেয়ে যাবেন। এবার দেখেন, হোল্ডিং কোম্পানি তার সাবসিডিয়ারি কোম্পানি, কি সিডিয়ারি? তার সাবসিডিয়ারি কোম্পানি, এটা মনে রাখবেন। হোল্ডিং কোম্পানি তার সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক থাকে? ন্যূনতম তাকে 51% শেয়ারের মালিক থাকতে হয়। এখন হোল্ডিং কোম্পানি কাকে বলে, সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে? হোল্ডিং কোম্পানি হইতেছে দেশের বাইরে ধরেন আপনার ম্যাকডোনাল্ডস, ওইটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, যে আসল মালিক সে হচ্ছে হোল্ডিং কোম্পানি। ওর আন্ডারে ধরেন বাংলাদেশে আর বিভিন্ন দেশে ম্যাকডোনাল্ডসের অনেক শাখা প্রশাখা আছে, ওর আন্ডারে যারা তারা হচ্ছে সাবসিডিয়ারি। হ্যাঁ যারা আন্ডারে থাকে তারা সাবসিডিয়ারি। তো হোল্ডিং কোম্পানি হচ্ছে রিয়েল মালিক। তো হোল্ডিং কোম্পানি ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক থাকতে হয়? 51%। পরের কোশ্চেন, আমরা খুব বেশিক্ষণ লাগবে না, আমরা শেষের দিকে চলে এসেছি। কোম্পানি সংগঠনের মূল দলিল কোনটি? কোম্পানি সংগঠনের সবথেকে গুরুত্বপূর্ণ মূল দলিল কোনটা? কোম্পানি সংগঠনের সবথেকে গুরুত্বপূর্ণ মূল দলিল হইতেছে, বলেন বলেন, গঠনতন্ত্র। কোম্পানি সংগঠনের মূল দলিল গঠনতন্ত্র। সবগুলো কোনটা? গঠনতন্ত্র। সবগুলো হইতেছে স্মারকলিপি। স্মারকলিপির ধারা আছে, ও জানেন? স্মারকলিপির কয়টা ধারা আছে? স্মারকলিপির ধারা হইতেছে 6টা। স্মারকলিপির 6টা ধারা কি কি? নাম ধারা, উদ্দেশ্য ধারা, ঠিকানা ধারা। হ্যাঁ আমি দেখি পারি কিনা, চলেন লিখি তো একটা একটু, আপনারা আমাকে হেল্প করেন। নাম ধারা, উদ্দেশ্য ধারা, আপনারা আমাকে হেল্প করেন দেখি পারি কিনা, আমি অনেক আগে পড়ছি। তারপরে হইতেছে ঠিকানা ও অবস্থান। টোটাল ধারা কয়টা? স্মারকলিপিতে উল্লেখ থাকে কি? ধারা। এটা কিন্তু একটা প্রশ্ন, স্মারকলিপিতে উল্লেখ থাকে ধারা। কয়টা ধারা? 6টা ধারা। কি কি? নাম ধারা, উদ্দেশ্য ধারা, ঠিকানা ও অবস্থান। ঠিকানা ও অবস্থান, হেল্প করেন দেখি পারি কিনা। ঠিকানা ও অবস্থান, এই ধারা তো 6টা। তারপরে হইতেছে 4 হইতেছে দায় ধারা। 5 হইতেছে 6 নম্বরটা আমি জানবো, সেটা হচ্ছে সম্মতি। আরেকটা কি? অবস্থান। এই অবস্থান তো বলে দিছি। দায় ধারা, উদ্দেশ্য ধারা, ঠিকানা, নাম, উদ্দেশ্য, দায়, সম্মতি। আরেকটা কি? দ্রুত হেল্প করেন, এই যে আরেকটা কি? তাড়াতাড়ি। ইয়াস, মূলধন ধারা। সেটা কি? মূলধন ধারা। পারফেক্ট। এই 6টা ধারা যখন আপনাদের কোশ্চেন আসবে যে স্মারকলিপির ধারা কয়টি ও কি কি, আপনারা এগুলো সুন্দর করে লিখতে পারলে খাতার মধ্যে, ইউল বি জিনিয়াস। ওকে। কোম্পানি আইনের কোনটি অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমাণ নিয়মাবলীর পরিবর্তন করা যেতে পারে? পরিমাণ নিয়মাবলীতে আমি পরিবর্তন করতে পারবো কখন? শুনেন, এই যে তফসিল যখন কোশ্চেন আসবে, মানে তফসিল মানে টেবিল, তফসিল মানে কি? টেবিল। এই যে টেবিলের কোশ্চেন যখন আসবে তখন শুধু তফসিল 1, টেবিল 1ই অ্যান্সার হবে আজীবন। হ্যাঁ
শুধুমাত্র আপনাদের এই ইন্টারমিডিয়েটে কোম্পানি আইনের কোন আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমাণ নিয়মাবলীর পরিবর্তন করা যেতে পারে, তফসিল 1 অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, বিবরণপত্র প্রচারের কতদিনের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়? ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় আমরা জানি 6 মাসের মধ্যে। এখন 6 মাস তো চাই নাই, চাইছে কত দিনের মধ্যে, তাহলে 6 মাস গুণ 30 দিয়ে দেখবেন আপনার 180 দিন। কই অ্যান্সার কই? 180 দিন। 6 মাসের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। কেন সংগ্রহ করতে হয়? কার্য আরম্ভ অনুমতিপত্র পাওয়ার জন্য। ইয়েস। পরের কোশ্চেন, কোন দলিলকে কোম্পানির জন্ম সনদ বলা হয়? এটা কিন্তু কোম্পানির গঠনতন্ত্র না, কোম্পানির গঠনতন্ত্র হচ্ছে স্মারকলিপি। আর জন্ম সনদ কাকে বলা হয়? কোম্পানির জন্ম সনদ বলা হয় নিবন্ধনপত্রকে। এই জন্ম সনদের সাথে কিন্তু নিবন্ধনপত্রের একটা কিন্তু মানে মিলও আছে, রাইট? সে এই মিলটাও কিন্তু সেই মিল। ওকে, এবার আমাকে বলেন যে অংশীদারি আইন 1932-এর কোন ধারায় অংশীদারের সংজ্ঞায়িত করা হয়েছে? কোন ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে বলেন তো? 4 ধারায়। অংশীদারের যে সংজ্ঞা দেওয়া আছে সেটা কোন ধারায়? 4। ইয়েস। পরের কোশ্চেন দেখে অ্যান্সার করেন। 72 নম্বর, নাবালককে অংশীদার হিসেবে কোন উদ্দেশ্যে গ্রহণ করা যায়? আমি বলছি নাবালককে অংশীদার হইতে পারে না, কিন্তু নাবালককে অংশীদার হিসেবে অ্যাকসেপ্ট করা যায় কখন? যখন হইতেছে ধরেন তার যে বাবা বা তার পরিবারের কোনো সদস্য ওই ব্যবসার অংশ ছিল, সে হইতেছে বিকল মস্তিষ্ক হয়েছে বা মারা গেছে বা দেউলিয়া হয়ে কিছু একটা হয়েছে, তাই সে আর ব্যবসাটা কন্টিনিউ করতে পারছে না, তখন নাবালককে বিশেষ সুবিধা প্রদানের জন্য অংশীদার করা যায়। তখন সেই অংশীদারকে বলবে সীমাবদ্ধ অংশীদার বা সীমিত অংশীদার। কত ধারায় বলা আছে? 30 নম্বর ধারায় বলা আছে। তাহলে কোনটা? এই যে দেখেন, সুবিধা প্রদানের জন্য। ঠিক আছে? নাবালককে অংশীদার হিসেবে কোন উদ্দেশ্যে গ্রহণ করা যায়? সুবিধা প্রদানের জন্য। আমরা আর অল্পক্ষণের মধ্যেই শেষ করে ফেলবো, তবে পিডিএফটা পাওয়ার জন্য আপনি আপনার টাইমলাইনে শেয়ার করবেন। অ্যান্ড ট্রাস্ট মি, টপ 100 এমসিকিউ বেশ বেশ গুরুত্বপূর্ণ। বলছিলাম 70 নম্বরের খ হবে। বাবারে, নাইস। এরকম কনফিডেন্স থাকা দরকার। কনফিডেন্স আমার খুবই খুবই দরকার, কনফিডেন্ট হইতে হবে। এক মালিকানা ব্যবসার প্রধান অসুবিধা কোনটা? আমি বলেই দিছি, এক মালিকানা ব্যবসার প্রধান অসুবিধা হচ্ছে ওর দায়টা হচ্ছে অসীম দায়। আর প্রধান বৈশিষ্ট্য কোনটা? প্রধান বৈশিষ্ট্য হতেছে একক মালিকানা। এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন যে এক মালিকানা ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হইতেছে তার একক মালিকানা। এক মালিকানা ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হইতেছে একক মালিকানা। আর এক মালিকানা ব্যবসার প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায়। ঠিক আছে? পরের কোশ্চেন, বিবরণ প্রচারের কতদিনের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়? এটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। এটা 2বার আমি নিয়ে আসছি। এটা কিন্তু 6 মাস বা 180 দিন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের কোশ্চেন দেখেন, আমার ক্লাস করার মাধ্যমে আপনার কিন্তু পুরো বইটা যা আপনার সিলেবাস সেটা কিন্তু একবার রিকল হইতেছে, রিভিউ হইতেছে। ট্রাস্ট মি, ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাবেন। কোন ধরনের শেয়ার হোল্ডার কোম্পানি প্রকৃত মালিক? কারা কোম্পানির প্রকৃত মালিক? যারা মূলধন বিনিয়োগ করে এবং যারা মূলধন বিনিয়োগ করার পাশাপাশি ব্যবসায় পরিচালনার কাজও করে। সো তারা কারা? তারা সাধারণ অংশীদার। ঠিক আছে? সাধারণ অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে এবং পরিচালনায় অংশ নিবে, তারাই হচ্ছে ব্যবসার প্রকৃত মালিক, সাধারণ অংশীদার। বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে কোন ধরনের শেয়ার সর্বোত্তম? বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে। কাদের দৃষ্টিকোণ থেকে? এটা কিন্তু বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে বলছে। বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে। যারা বিনিয়োগকারী তারা চিন্তা করে যে আমার হইতেছে সাধারণ শেয়ার ভালো। কেন? বিনিয়োগকারীরা চায় যে আমার ব্যবসায় মূলধন বিনিয়োগ করার পাশাপাশি তারা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে। সো বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে কোন শেয়ার সর্বোত্তম? সাধারণ শেয়ার। কোন শেয়ারে মালিকদের ভোটাধিকার পায় না? কোন শেয়ার ভোট অধিকার পায় না? আপনারা সবাই জানেন অগ্রাধিকার শেয়ার ভোটের অধিকারটা সে পায় না। ইয়েস, আপনাদের অনেকের অ্যান্সার হইতেছে। পারফেক্ট। পরের কোশ্চেন, কোন ধরনের শেয়ার কেনার জন্য অর্থ দিতে হয় না? এই তো আমি যদি বলি আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য
আপনার কোনো টাকা দিতে হবে না। এই ধরেন আমি আমার শেয়ার মার্কেটে ধরেন কি হয়েছে, শেয়ার মার্কেটে এইবার একটু নগদ টাকা কম আছে, কিন্তু আমার শেয়ার আছে। এখন আমি শেয়ার বিক্রি করব যারা আমার এক্সিস্টিং, যারা আমার কাছে টাকা পয়সা নগদ টাকা পাইতো, তাদের আমি বলবো যে তুমি আমার যত টাকা পাইতা তার বিনিময়ে আমি তোমাকে শেয়ার দিয়ে দিচ্ছি। তার মানে কি এটা কি বলে, এটা হচ্ছে বোনাস শেয়ার। এটাকে কি বলে, কোন ধরনের শেয়ার কেনার জন্য অর্থ দিতে হয় না, এটা হচ্ছে বোনাস শেয়ার। নগদ টাকা না দিয়ে কি করলো, নগদ টাকা না দিয়ে সেটা হইতেছে তোমার শেয়ারের মাধ্যমে দিয়ে দিল, বোনাস শেয়ার। আচ্ছা, লভ্যাংশের বিপরীতে কোম্পানি যে শেয়ার ইস্যু করে তাকে কি শেয়ার বলে? লভ্যাংশের বিপরীতে আমি অলরেডি বোঝাই দিছি, এটাও কিন্তু বোনাস শেয়ার। এই বোনাস শেয়ার থেকে একটা কোশ্চেন আসবে, আপনি লিখে রাখেন, ঠিক আছে? আপনি লিখে রাখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো বোর্ডে আসবে, যে কোনো বোর্ডে। লভ্যাংশের বিপরীতে কোম্পানি যে শেয়ার ইস্যু করে তাকে কি ধরনের শেয়ার বলে? বোনাস শেয়ার। মানে লভ্যাংশে না, নগদে না দিয়ে কি করবে, শেয়ার ইস্যু করবে। নগদ টাকা তো দেয়, সেই নগদ টাকা না দিয়ে সেটা শেয়ার হিসেবে দিতেছে, এইটাকে কি বলে? বোনাস শেয়ার। পরের কোশ্চেন দেখি, এই লাস্টের 20টা কোশ্চেন দেখি কে কয়টা পারেন। চলেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যাত্রা শুরু হয় কত সালে? এই ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এই দুইটার মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জটা গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যাত্রা কবে শুরু হয়? 1995 সালে শুরু হয়, এটা আপনারা মনে রাখবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, সমবায়ের শাব্দিক অর্থ কি? সমবায় কি? একতাই বল। সমবায়ের শাব্দিক অর্থ কি? সমবায় সমিতি কি? ন্যায্য অধিকার, পারস্পরিক ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে। তো সমবায়ের শাব্দিক অর্থ হইতেছে সম্মিলিত প্রচেষ্টা। দেখেন লাস্ট 20টার মধ্যে কার কয়টা হয় একটু মাপামাপি করেন এবার, ঠিক আছে? এবার বলেন, বাধ্যতামূলক সমবায় উন্নয়ন তহবিলে বাধ্যতামূলক উন্নয়ন তহবিলে কত % রাখতে হয়? উন্নয়ন তহবিলে 3% রাখতে হয়। এই কোশ্চেনটা ভালো করে জানবেন। আর সংরক্ষিত তহবিলে কত % রাখতে হয়? এই যে সংরক্ষিত তহবিলে, হ্যাঁ, সংরক্ষিত তহবিলে কিন্তু 15% রাখতে হয়, ঠিক আছে? ভালো করে দেখবেন এই দুইটা কোশ্চেন। এটা হইতেছে উন্নয়ন তহবিলে 3% রাখতে হবে, আর সংরক্ষিত তহবিলে 15% রাখতে হবে। এবার সমবায় সমিতির একজন সদস্য সর্বোচ্চ কি পরিমাণ শেয়ার কিনতে পারে? তার কাছে অনেক টাকা থাকলেও সে সর্বোচ্চ 20% বা 1/5 এর বেশি শেয়ার সে কিনতে পারবে না, কারণ সমবায়ে সম অধিকার প্রতিষ্ঠা করা হয়। একতাই বল কোন সংগঠনের মূল মন্ত্র? সবাই জানবেন, একতাই বল সমবায়ের মূল মন্ত্র। আমরা খুবই শেষের দিকে আছি, লাস্ট পর্যায়ে আপনি আপনার এটা শেয়ার করে দিবেন। এবং আমি আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা সব জায়গায় কমেন্টই দেখতেছি, কোনো সমস্যা নাই। ওকে, বাংলাদেশে কত সালের সমবায় আইন চালু আছে? বাংলাদেশের সমবায় আইন কত সালের? আর আপনি আমাকে বলবেন সমবায় অধ্যাদেশ বা অর্ডিন্যান্স কত সালের? সমবায় আইন হইতেছে 2001 সালের, আর সমবায় অধ্যাদেশ বা অর্ডিন্যান্স 2004 সালের। অধ্যাদেশ 2004 সালের। এই দুইটা কিন্তু মনে রাখবেন, এই দুইটা থেকে যে কোনো একটা এমসিকিউ আসবে, এই দুইটা থেকে যে কোনো একটা এমসিকিউ। সমবায় আইন কত সালের? 2001 সালের। সমবায় আইন কত সালের? জি 2001 সালের। আর সমবায় অধ্যাদেশ বা অর্ডিন্যান্স কত সালের? 2004 সালের। এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। কে কে আসেন আপনারা? লাস্ট পিডিএফ দিবেন কখন? পিডিএফটা আমার ক্লাসের 10 মিনিট পরে আপনি যদি ক্লাসটা শেয়ার করে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে মেসেজ দেন, পিডিএফটা আপনাকে তারা দিয়ে দিবে। আর আমাদের ক্লাসটা শেয়ার করার পরে আমাদের অ্যালগরিদম এইভাবেই সেট করা আছে, আপনি আমাদের ক্লাসের ক্যাপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। সমবায় সংগঠনে ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কত থাকা দরকার? বলেন, একটা সমবায় সংগঠনের ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কত থাকা দরকার? বলেন দ্রুত বলেন, এটা আপনারা পারার কথা। এটা হইতেছে 6 থেকে 12 জন, 6 থেকে 12 জন, 6 জন আর সর্বোচ্চ 12 জন, ঠিক আছে? পরের কোশ্চেন,
সমবায় সমিতি আইনগত ভিত্তি কখন লাভ করে? সমবায় সমিতি আইনগত ভিত্তি লাভ করে হইতেছে নিবন্ধন করার পরে। সমবায় কিন্তু কার্যরূপের অনুমতিপত্র এইসব দরকার না, সমবায় সমিতি আইনগত ভিত্তি লাভ করবে নিবন্ধন করার পরেই। ঠিক আছে, ওকে। পিডিএফটা শেয়ার করে পেজে বললেই দিয়ে দিবে। আপু চলে আসলাম, সাগর ওয়েলকাম এগেইন। সমবায় সমিতির গঠনতন্ত্র লাস্ট 10টার দিকে চলে আসছি। সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটি? সমবায় সমিতি যেরকম পড়ছি না, কোম্পানির গঠনতন্ত্র হইতেছে, কোম্পানি সংগঠনের গঠনতন্ত্র কোনটা? কোম্পানি গঠনতন্ত্র হচ্ছে স্মারকলিপি, নিবন্ধনপত্র হইতেছে জন্ম সনদ হচ্ছে নিবন্ধনপত্র, আর সমবায় সমিতির গঠনতন্ত্র হইতেছে উপবিধি। সমবায় সমিতির গঠনতন্ত্র হইতেছে উপবিধি। এই উপবিধিতে কি উল্লেখ থাকে? উপবিধিতে সমবায় সমিতির অভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল নিয়ম কানুন উল্লেখ করা থাকে। বার্ডের প্রতিষ্ঠাতাকে, বার্ডকে প্রতিষ্ঠা করছে, বার্ডের সাথে পরিচিত কি? ডক্টর আক্তার হামিদ খান। ঠিক আছে, এখন লাস্ট আমাদের সামাজিক দায়বদ্ধ থেকে প্রশ্ন। সামাজিক দায়বদ্ধ থেকে লাস্ট 10টা কোশ্চেন। ইয়াস 100% 79 এটা হবে। হ্যাঁ হয়েছে স্যার, আপনার অ্যান্সার হয়েছে। এখন লাস্টে চলেন লাস্টের অ্যান্সারগুলো করি। যে জ্ঞানবোধ ও আচরণকে সমাজ অনুকরণীয় মনে করে তাকে কি বলে? এই কিন্তু লাস্টের কোশ্চেনের দিকে আছে, খুব সুন্দর করে এটা অ্যান্সার করার ট্রাই করেন। সমাজ কোনটাকে অনুকরণীয় মনে করে? আমার হয়েছে, হ্যাঁ হয়েছে। যে জ্ঞানবোধ ও আচরণকে সমাজ অনুকরণীয় মনে করে সেটা হইতেছে মূল্যবোধ। যেটা সমাজ অনুকরণীয় মনে করতেছে সেটা হইতেছে আমার মূল্যবোধ। আর সিএসআর হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কর্পোরেট সেফটি হবে না, কর্পোরেট সোশ্যাল এটাও তো হবে না, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি দেখি বানান দেখতে হবে, কমার্শিয়াল তো হবে না। তো এই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, বুঝছেন স্যার ম্যাম? ওকে। গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে? গেটস, দেন গেটসের সাথে কার নাম আছে? বিল গেটস। হ্যাঁ গেটস, মিল পাইছেন? বিল গেটস, বিল গেটস। গেটস ফাউন্ডেশন কে প্রতিষ্ঠা করছে? বিল গেটস। ওকে। ইথিক্স শব্দটি নিম্নলিখিত কোন শব্দ থেকে এসেছে? লাস্টে আছি, দেখেন লাস্টের দিকে কার কয়টা হয়? আয় হাই, বিধি তুমি বলে দাও, স্নেহা পুকার না এখনো। ম্যাডাম একটু গল্প করার জন্য ম্যাডাম তো আসে নাই, ম্যাডাম পড়াইতে আসছে। এটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আমি হইতেছে ইয়াস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওকে। ইথিক্স শব্দটি নিম্নলিখিত কোন শব্দ থেকে এসেছে? ইথিক্স শব্দটা কোথা থেকে আসছে বলেন তো স্যার ম্যাম? ইথিক্স শব্দটার উৎপত্তি হয়েছিল গ্রিক থেকে। গ্রিক, ঠিক আছে। ইথিক্স শব্দটা কোথা থেকে আসছে? গ্রিক থেকে এসেছে। লাস্ট 6টা কে পারেন? কয়টা পারেন দেখেন। শিল্প উন্নয়নের সবচেয়ে নেতিবাচক দিক কোনটি? শিল্প উন্নয়নের সব থেকে নেতিবাচক কোনটা? এই যে শিল্প উন্নয়ন হইতেছে না আমাদের দেশে, কত শিল্প উন্নয়ন, কত কিছু হইতেছে, সব থেকে খারাপ দিক কোনটা? এই যে দেখেন সব থেকে খারাপ হচ্ছে পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণ হয়ে আমাদের কত কিছু খারাপ হয়ে গেছে। ওকে, লাস্ট 5টা, লাস্ট ফাইভ। বি অ্যাটেন্টিভ। বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত আছে? পরিবেশ সংরক্ষণ আইন, একটা আইন আছে। এই চ্যাপ্টারে শুধু একটাই আইন, সেটা হইতেছে 1995 সালে। এই মনে রাখবেন 1995 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যাত্রা শুরু করে। 1995 সালে পরিবেশ সংরক্ষণ আইন, দুইটা একই হয়ে গেল, খুবই সহজ। ওকে। মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে ব্যবসায়ী সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে? মানসম্মত পণ্য যখন দেয়, একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন মানসম্মত পণ্য দিতেছে, তার মানে কি? সে তার ভোক্তা বা ক্রেতার প্রতি দায়িত্ব পালন করতেছে। অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করতে হবে। মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে ব্যবসায়ী সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন হয়? ভোক্তা বা ক্রেতা। ওকে, লাস্ট 3টা কোশ্চেন। সরবরাহকারীকে যথাসময়ে মূল্য দেওয়া নিচের কোনটির সাথে সম্পর্ক? যে সরবরাহকারী, আমার যে সাপ্লায়ার, আমাকে যে পণ্য দিতেছে, যার থেকে আমি কাঁচামাল নিতেছি, তাকে বলা হয় সরবরাহকারী। সরবরাহকারীকে আমি যখন যথাসময়ে মূল্য পরিশোধ করে দিচ্ছি, এটা কিসের সাথে সম্পর্কিত? এটা অবশ্যই আমার সামাজিক দায়বদ্ধতা। ইয়াস। ওকে,
99 নাম্বার কোশ্চেন, 99। পণ্যের গুণগত মান উন্নয়ন সংরক্ষণের মাধ্যমে, গুণগত মান উন্নয়ন, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং সংরক্ষণের মাধ্যমে সমাজের কোন শ্রেণীর, দেখে কে অ্যান্সার করতে পারে এই 99 নাম্বার কোশ্চেনের? কে অ্যান্সার করতে পারে লাস্টটা? শেষটা কে অ্যান্সার করতে পারে? আমি আবার কবে ক্লাস নিব? আমার ক্লাস আর আছে হইতেছে 28 তারিখে। 28 তারিখে আমি ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের টপ 100 এমসিকিউ ক্লাস নিব, ঠিক সন্ধ্যা 6টায়। কখন? ঠিক সন্ধ্যা 6টায় PM। পণ্যের মান, গুণাগুণ, পণ্যের উন্নয়ন, এটা কি বলেন অ্যান্সার করেন। ইয়াস, আলিফ অ্যান্সার করেছেন, জাকারিয়া অ্যান্সার করেছেন, নিপন সাহা অ্যান্সার করেছেন। ইয়াস, আমার ভোক্তা বা ক্রেতা। পণ্যের গুণগত মান উন্নয়ন করলে, সংরক্ষণ করলে সমাজে কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করা হয়? ক্রেতা বা ভোক্তার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা থেকে কোয়েশ্চেন আসবে, এই যে 100 নাম্বার। নিয়মিত কর প্রদান করলে, নিয়মিত কর প্রদান করলে ব্যবসার কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনের অন্তর্ভুক্ত? নিয়মিত যদি আমি কর প্রদান করি তার মানে কি? আমি কর দিচ্ছি, এই যে কর কে কার কাছে যায়? যে কর, ভ্যাট, ট্যাক্স, এই যে এই শুল্ক, এই কাস্টম ডিউটি, বিভিন্ন যে কর, ভ্যাট এই যেগুলো নেয়, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, কোনো কিছু কিনতে গেলে সেইখানে হইতেছে চার্জ করে। হ্যাঁ, আপনি বসুন্ধরা যমুনা থেকে কিছু কিনেন, দেখেন ভ্যাট, এত % ভ্যাট, অত % ভ্যাট। তো নিয়মিত কর প্রদান করলে কার প্রতি দায়িত্ব পালন হয়? সরকার বা রাষ্ট্রের প্রতি। আমার রিপ্লাই দিল না, এই তো শাফিন, আপনার রিপ্লাই দিয়ে ফেললাম। অনেক মিস করবো আপু। কেন মিস করবেন? আমি তো ক্লাস নেই আপনাদের। সো এই ছিল আপনাদের টপ 100 এমসিকিউ। আপনারা বুঝতেই পারছেন যে এমসিকিউগুলো, এই এমসিকিউগুলো খুবই বেছে বেছে আমি নিয়ে আসছি, আর এই এমসিকিউগুলো অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এই টপ 100 এমসিকিউ আপনি এক্সাম হলে ঢোকার 30 মিনিট আগে জাস্ট দেখে যাবেন। আর এখন তো একবার দেখলেনি, আর একবার দেখবেন। সো ওই টপ 100 এমসিকিউ বুঝে যেভাবে বোঝাইছি, যদি আপনি পরীক্ষার হলে এই কথাগুলো মনে রাখতে পারেন, একটু ওট করবে। আর দেখবেন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। নিজের ওপরে এখন বিশ্বাস রাখার সময়, নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে। সর্বশেষ এটাই বলবো, আপনাদের কবে পরীক্ষা? যার সব ভালো তার শেষ ভালো। হ্যাঁ, আপনাদের পরীক্ষা কবে? আমাদের নেক্সট পরীক্ষা কবে? 28 তারিখে এই পরীক্ষা না? 28 তারিখে আপনাদের পরীক্ষা দিয়ে আসবেন। পরীক্ষা দিয়ে এসে আমি সেকেন্ড পেপারের এমসিকিউ ক্লাস নিব, সেকেন্ড পেপারের টপ এমসিকিউ ক্লাস নিব, ঠিক সন্ধ্যা 6টায় এমসিকিউ ক্লাস করে আপনারা আবার মেবি আপনাদের আমি ফ্রেন্ড সায়েন্সের স্টুডেন্ট ক্লাস করতে চলে আসলাম। PDF কই পাবো? PDF পাওয়ার জন্য আমার ক্লাসটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন বলেন ক্লাসটা কেমন লেগেছে, এবং 100 মিলে গেল। নাইস। আর কার কয়টা হয়েছে, কয়টা কোশ্চেন আপনারা এখান থেকে পারতেন? অ্যান্ড কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বেছে নিয়ে এসেছিলাম। ক্লাসটা কেমন লেগেছে জানাবেন। এবং নেক্সট আপনাদের সাথে আমার 28 তারিখে দেখা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। 28 তারিখে ব্যবস্থাপনার প্রথম পত্রের পরীক্ষাটা দিয়ে আসেন। আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে কিছু সাজেশনমূলক ভিডিও দেওয়া আছে, এবং ক্লাসের মধ্যে আমি একটা সাজেশনও দিয়ে দিচ্ছি কোন চ্যাপ্টারটা পড়বেন, কোন চ্যাপ্টার পড়বেন না, খুব সুন্দর করে যারা শর্ট করতে চান সিলেবাসটা। আপনাদের চ্যাপ্টার তো মেবি হইতেছে 7টা চ্যাপ্টার, তো 7টা চ্যাপ্টার থেকে আপনারা যদি গুরুত্বের আলোকে সাজান তাহলে 1, 2, 3, 4 এই পর্যন্ত অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং 12, 1, 2, 3, 4 আর 12, 5, 6 আপনারা একটু যেহেতু বড় ইনশাল্লাহ দেখা হবে। যে 28 তারিখে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পড়াশোনার সাথেই থাকেন। অ্যান্ড 95+ হয়েছে। আমি নাইস, 78টা পারছো। 101 নম্বর এমসিকিউ। নাই স্যার, থ্যাংক ইউ ম্যাম এত সুন্দর ক্লাস করানোর জন্য। সেতু, ইউর ওয়েলকাম। ওকে, বেস্ট অফ লাক সবার জন্য। সবার পরীক্ষা অনেক সুন্দর হোক, চমৎকারভাবে পরীক্ষা দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।